বিনোদনে ভরপুর হাসিতে মাতিয়ে রাখার মতো একটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগতম করছি। আমি তাসনুভা। গল্পটিকে সুন্দর মতো অনুভব করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া আক্তার শাম্মী। পর্ব ১। বাবা, আমি থাকতে চাই না এখানে। মেয়ের কথা শুনে হামিদ সাহেব বেশ অবাক হলেন। সাথে হলো হলভর্তি বাড়ির মানুষ। নাকে মুখে রক্ত নিয়ে টকবক করে বাড়ির ভেতরে প্রবেশ করতে হঠাৎ লামিয়ার এই কথা শুনে সবাই ভড়কে গেলেন। হামিদ সাহেব মেয়ের চোখের দিকে চোখ রেখে বললেন, কেন? লামিয়া হাতের ঔটপিঠ দিয়ে নাক ঘষে বলল, এখানে থাকতে ভালো লাগছে না। আমি দূরে কোথাও যেতে চাই, যেখানে গেলে আমি ভালো থাকতে পারবো। হামিদ সাহেব মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। বাবা হয়েও মেয়ের দুঃখ সে মেয়ের পাশে দাঁড়াতে পারছে না। হামিদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, কালকে সকালেই তোমাকে তোমার নানা বাড়ি পাঠিয়ে দেব, কিন্তু তোমার নাকে মুখে রক্ত কেন? তুমি কি আজকেও মারামারি করেছ? লামিয়া কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হামিদ সাহেব মেয়ের নীরবতা দেখে দীর্ঘ শ্বাস ফেলে বলল, আজকে কোন মেয়েকে মেরে এসেছো, আর কেন? লামিয়া দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বললেন, হ্যাঁ, আমি মেরে এসেছি। আর তুমি তো জানোই বাবা, আমি অকারণে কিছু করি না। মেয়েটার অবশ্যই কোনো ভুল ছিল। বলে কটকট করে সিঁড়ি বেয়ে নিচে রুমে চলে গেল। হামিদ সাহেব মলিন দৃষ্টিতে তাকালো মেয়ের যাওয়ার দিকে। মেয়েটা দিন দিন বেশ বদমেজাজি হয়ে গিয়েছে। কোথায় আগে তো এমন ছিল না। আগে তো এই মেয়ে বেশ শান্তশিষ্ট ছিল, কিন্তু যখন থেকে সব বুঝতে শিখেছে তখন থেকে এমন হয়ে গিয়েছে। এই মেয়ে বাড়ি ছেড়ে কোথাও চলে গেলে এই বাড়ি যে অন্ধকার হয়ে যাবে ভেবেই হামিদ সাহেব তার বড় ভাই আনিসুল সাহেবের দিকে তাকালেন। তার ভাইও অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে হামিদ সাহেব মাথা নিচু করে চলে গেলেন। মেয়ের কথা ভেবে লতিফা বেগম টুকরে কেঁদে উঠল। তার ৩ মেয়ের মধ্যে ছোট মেয়ে লামিয়া। লতিফা বেগমের একটু বেশি আদরের। তার উপরে মেয়েটার মানসিক অবস্থা ভালো না। লতিফা বেগম স্বামীর দিকে তাকিয়ে তারপর দ্রুত চলে গেলেন মেয়ের রুমে। ওহ বড় আপা, ছাড়ো তো, এইসব আদিক্ষেতা ভালো লাগে না। বলেই লামিয়া মুখ কুঁচকে ফেলল। হামিদা চোখের পানি মুছে নাকের রক্ত পরিষ্কার করতে করতে বলল, সবসময় এমন বদমেজাজেই কি থাকবি? এই সময় সবসময় মারামারি করে আসিস, নিজেও ব্যথা পাস। লামিয়া তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, কিছু ব্যথা সয়ে যেতে হয় বড় আপা। মানুষের আঘাত পেতে পেতে শরীরে সয়ে গেছে, তাই এখন আর ব্যথা লাগে না। লামহা হামিদা বোনের দিকে তাকালো। তাদের ছোট্ট বোন এই অল্প বয়সে কতটা কষ্ট পেয়েছে, সব কষ্ট ভিতরে পুষে রেখেছে, প্রকাশ করে না। উপর দিয়ে হাসি খুশি দেখলো ভেতরে তিলে তিলে দুমড়ি মুচড়ে শেষ হয়ে যাচ্ছে দিন দিন। দরজা ঠেলে প্রবেশ করলেন লতিফা বেগম। চোখের পানি মুছে লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যা যা প্রয়োজনীয় জিনিস তা আজকে রাতে গুছিয়ে নে, কাল তুই তোর নানু বাসায় চলে যাচ্ছিস। লতিফা বেগম আর কিছু না বলেই চলে গেল। লামিয়া হালকা হাসলো তার মায়ের দিকে। সে জানে তার মা রাগ করেছেন কেন। লামিয়া কিছু না বলে টেবিল থেকে গিটার নিয়ে বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার জীবনটা এমন না হলেও পারত। হাতে গিটার নিয়ে টুংটাক সুর তুলে গান ধরল, নিঠুয়া পাতারে বন্ধুরে ধরো বন্ধু আমায় কেহ নাই। নিথুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। আর গান গাইতে পারল না। লামিয়ার গলা কান্নায় ভেঙে এলো। পেছন থেকে হামিদা, লামহা, তাইবা, তায়েব, রাশেদ, মাহির, আরিফ সবাই একে একে লামিয়াকে জড়িয়ে ধরল। লামিয়া হালকা হেসে উঠল। এই প্রিয় মানুষগুলোকে পেয়ে তার খারাপ পরিস্থিতির মাঝেও শান্তি পেল। আসুন পরিচয় দিই, আমি লামিয়া ইসলাম। ইসলাম পরিবারের দ্বিতীয় ছেলে। হামিদ ইসলামের ছোট মেয়ে। তার বড় মেয়ে হামিদা ইসলাম এবং মেজ মেয়ে লামহা ইসলাম। আর আমি তাদের ছোট। এখানে শেষ নয়, আরও আছে। ইসলাম পরিবারের প্রথম ছেলে আনিসুল ইসলাম। তার 2 সন্তান, বড় ছেলে রাশেদ ইসলাম আর ছোট ছেলে আরিফ ইসলাম। ইসলাম পরিবারের সেজ ছেলে হাসিম, আর তার এক ছেলে মাহির ইসলাম। ইসলাম পরিবারের ছোট ছেলে আজমির, তার 2 সন্তান, বড় ছেলে তায়েব ইসলাম আর ছোট ছেলে তাইবা ইসলাম। এইবারে প্রধান কর্ত্রী দাদি আজমির বেগম। বাবা চাচারা সবাই তাদের কথায় অক্ষরে অক্ষরে পালন করে। এই হলো তাদের ইসলাম পরিবার। হাসি মজা রাগ অভিমান দুষ্টু মিষ্টি গল্পে আমাদের পরিবার পরিপূর্ণ। সবাই মিলেমিশে থাকে। আশেপাশের মানুষ আমাদের পরিবারে আরও একটা নাম দিয়েছে, পাগলা পরিবার। কেন দিয়েছে সেটা না হয় গল্প করেই বুঝতে পারবেন। চলুন এবার গল্পে যাওয়া যাক। সকালের আলো হতেই লামিয়াকে নিয়ে চলে গেল তার মামার সাথে। কারোর সাথে দেখা না করে সে মামার সাথে পাড়ি জমালো নানার বাড়ি। দিন যায় দিন আসে, লামিয়া আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। মামাতো ভাই বোনদের সাথে লামিয়ার বেশ ভালোই কাটছে দিন। পিছনে কি হয়েছে না হয়েছে তা লামিয়া ভুলেই যেতে লাগলো। অবশ্য একেবারে না, বোনের ব্যথা আছেই মনে। কষ্ট কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? এই ভেবেই কেটে গেল 5টা মাস। হামিদ সাহেব ছোট মেয়েকে না দেখে বেশ কষ্টে দিন পার করছেন। নাস্তার টেবিলে ইসলাম পরিবারের সবাই বসেছে। বাড়ির বউরা একের পর এক খাবার দিচ্ছে টেবিলে। সবাই খাওয়া শুরু করলেও হামিদ সাহেব চুপচাপ বসে আছেন। মুখে খাবার তুলেননি একবারেও।
আনিসুল সাহেব ভাইয়ের মনের অবস্থা বুঝে লতিফা বেগমকে বললেন, মেজ বৌমা, এত মাস হয়ে গেল, মেয়েটাকে নিয়ে এসো, এভাবে দূরে রাখা যায় নাকি? লতিফা বেগম ঠান্ডা গলায় বললেন, বড় ভাই থাকুক ও ওর মতো, যখন ইচ্ছে হবে চলে আসবে। হামিদ সাহেব কোনো কথা না বলে চেয়ারে ঠেলে উঠে চলে গেলেন। টেবিলে থাকা আর কারোরই খাওয়া হলো না। হামিদা আর লামহা চুপচাপ বসে আছে মন খারাপ নিয়ে। সেই যে বোনটা চলে গেল, এরপর আর একটাবারও খবর পেল না ওরা। ভেবে মনটা আরো খারাপ হয়ে গেল। অন্যদিকে ক্রিকেট ব্যাট কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া, চোখ দুটো রীতিমতো শিকারের টার্গেটে আটকে আছে। শিকার আর কেউ না, সামনের বাড়ির চান্দু মিয়ার ঝকঝকে টাক। কিছুদিন আগে তার মাথায় ইট পড়ে গর্ত হয়েছে গিয়েছিল তার টাক মাথায়। রোদে সেই টাকটা এখন ঝলমল করছে, যে মনে হচ্ছে হেডলাইট জ্বলছে। লামিয়া পাশের ছেলেটাকে ইশারা করলো, এই বল দে দেখি, একটা ছক্কা মারি। ছেলেটা বোলিং করতেই ধাম করে ব্যাট ঘুরিয়ে লামিয়া একটা শট মারলো, যে বলটা সোজা গিয়ে চান্দু মিয়ার টাকে গিয়ে ঠাস করে লাগলো। চান্দু মিয়া মাথায় দুহাত দিয়ে মাথা চেপে ধরলো। হায় আল্লাহ, কে রে আমার চান্দি ফাটাইছে। তিনি ধপাস করে বসে পড়লেন। আশেপাশে কিছু বাচ্চারা ভয়ে পালাতে শুরু করলো, আর কিছু বাচ্চারা হু হু করে হাসতে লাগলো। পাশ থেকে এক ছেলে বলল, চান্দু কাকার টাকে আবার নতুন গর্ত হলো। চান্দু মিয়া তাতে দাঁত চেপে চারিপাশে তাকাতেই দেখলো লামিয়া দুহাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে বিজয়ীর হাসি। চান্দু মিয়া গলা উঁচিয়ে বলল, এই সিম্বি, তুই আমার মাথায় বল মারলি কেন রে? লামিয়া চোখ কুঁচকে হেসে উত্তর দিল, চান্দু কাকু, তুমি তো ট্রাকের জন্যই বিখ্যাত, তাই আমি ভাবলাম তোমার টাক মাথায় টার্গেটটা একটু কাজেই লাগাই। এবার বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পাশ থেকে বাচ্চারা হাসতে হাসতে বলল, কাকার টাকি তো লামিয়াপুর প্র্যাকটিস বোর্ড। চান্দু মিয়া রাগে তেতিয়ে উঠে বললেন, শুনছেন লি, আমার চান্দি কিন্তু এলাকার সৌন্দর্যের প্রতীক। এই চান্দিতে বল মারা মানে জাতির অপমান। লামিয়া মুখ গভীর করে মাথা নাড়ল, তারপর দাঁত বের করে বলল, তাই নাকি? তাহলে আজকে আমি ইতিহাস করলাম। বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, কি বলিস, তোরা এত ভালো ইতিহাস করার জন্য আমাকে জাদুঘরে রাখার দরকার না? বাচ্চারা হাত উঠিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ একদম। বলেই আবারও হাসির ঝড় উঠল চারিপাশে। চান্দু মিয়া গরম ভাপে ধোঁয়া উঠে হাড়ির মতো ফুসফুস করতে করতে ভেতরে চলে গেলেন। লামিয়া ব্যাটটা ঘুরিয়ে বলল, ওরে কে আছিস, আরেকটা বল দে, এবার ছক্কা মারবো চান্দু কাকুর নাট বরাবর। লামিয়ার কথা শুনে সবাই আবার হেসে উঠল। চারিপাশে নানান রকমের গাছগাছালি, এর মাঝে দাঁড়িয়ে আছে একটি ডুপ্লেক্স বাড়ি। বাড়ির বাইরের গেটের পাশে দেওয়ালে বড় বড় করে খোদাই করা আছে খন্দকার ভিলা। বাড়ির সামনে খন্দকার সাহেব শখ করে বানিয়েছেন একটি সুন্দর বাগান। বাগানের একপাশে বসার জন্য সাজানো হয়েছে ছিমছাম জায়গা। সেখানে বসে আছে হামিদ সাহেব। 5 মাস পর আদরে মেয়েটিকে একবার দেখার আশায় মন খারাপ করে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন সাদা পাঞ্জাবি পরা মেহেদি রঙে লাল দাড়িওয়ালা এক ভদ্রলোক। তিনি লামিয়ার নানা, নাম ফারুক খন্দকার। হাতে ধোয়া ওঠা চা আর মুখে প্রশান্তির ছাপ। নাতি নাতনিদের প্রতি ভালোবাসা তার অপরিসীম। হামিদ সাহেবকে মন খারাপ করে বসে থাকতে দেখে ফারুক সাহেব মৃদু গলায় বললেন, বুঝলে হামিদ, আমার নাতনি কিন্তু 10-এ 1 জন। যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার বাড়িটা যেন মাতিয়ে রেখেছে। হামিদ সাহেব তার কথায় মলিন হাসল। সে তো জানে তার মেয়ে একদণ্ড স্থির থাকে না, যেখানে যাবে সেখানে মাতিয়ে রাখবে সব। তাই তো এখানে চলে আসায় তাদের ইসলাম বাড়ি অন্ধকার হয়ে আছে। এসব ভেবে হালকা হাসলো। তারপর ফারুক সাহেবের সাথে কথা বলতে লাগলো। ঠিক তখনই গেট খুলে ভেতরে প্রবেশ করলো লামিয়া। পাশে মামাতো ভাই ইভান আর ইমন। হাসি ঠাট্টা করতে করতে 3 জন ঢুকলো বাড়ির আঙিনায়। 5 মাস পর মেয়েকে দেখে তার হাসি খুশি মুখ দেখে হামিদ সাহেবের বুক ভরে গেল আনন্দে। তার কাছে সব মেয়েই প্রিয়, কিন্তু এই মেয়েটি একটু বেশিই প্রিয়, তা কখনো মুখ ফুটে বলা হয়নি। লামিয়া বাবাকে দেখে থমকে দাঁড়ালো। হামিদ সাহেব উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, কেমন আছো? লামিয়া হাসি মুখে উত্তর দিল, ভালো আছি আপু, তুমি কেমন আছো? আর আপারা সবাই কেমন আছে? হামিদ সাহেব হেসে উঠল, বলল, ভালো। তারপর একটু থেমে বলল, বাসা সবাই তোমার জন্য মন খারাপ করে বসে আছে। তোমার মা অসুস্থ হয়ে গেছে তোমার চিন্তায়। অনেক হলো, এখন আর নয়, চলো বাড়িতে যাই। হাই হাই, কি বলো? নানা মেয়ের অসুস্থ আর তুমি এখন বলছো আমাকে? তুমি এখনই বসো, আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে আনছি। কথা বলে ভেতরে চলে গেল লামিয়া। তার পেছন পেছন ইভান আর ইমনও দৌড়ে গেল। লামিয়ার কাঁধে হাত রেখে ইমন বলল, তোকে অনেক মিস করবো রে। ইভান দুঃখী দুঃখী মুখ করে বলল, ইস, চান্তু মিয়াকে এখন আর জ্বালাতে পারবো না, এটা ভেবেই কষ্ট হচ্ছে আমার। লামিয়াও মন খারাপ লাগছে, এতদিন থেকে এখানে মজা করছে। ইমন মুখ ফুলিয়ে বলল, লামু তুই কি আমাদের মিস করবি না? লামিয়া ঠোঁট উল্টে নকল কান্নার অভিনয় করে বলল, করবো রে করবো, কিন্তু তোদের না, ওই চান্তু মিয়ার চান্দিকে। বলেই ভ্যাস ভ্যাস করে নাক টানলো। এরপর 3 জন একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। হামিদ সাহেব মেয়ের কথা শুনে হাসলেন। বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো দুষ্টুমি ফাজলামি চায়নি তার।
কিন্তু মেয়ের চোখে যে আজকেও কষ্ট দেখতে পেল, উপরে শক্ত থাকলেও মেয়ে যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, সেটা তিনি বুঝতে পারছেন। লামিয়া তার রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে কাঁধে তার প্রাণপ্রিয় গিটারটা নিয়ে বের হলো। খন্দকার বাড়ির সবার মন খারাপ লামিয়া চলে যাবে বলে। এই 5 মাসে মেয়েটা সবার বড্ড আপন হয়ে গিয়েছে। ইমন ইভান মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লামিয়া সবার কাছে বিদায় নিয়ে বাবার হাত ধরে রওনা হলো নিচে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ইসলাম বাড়িতে জর্জেটের একখানা গাঢ় কমলা রঙের শাড়ি পরেছে আজমেরি বেগম। শুধু তাই নয়, চোখে টেনেছে গাঢ় কাজল, মুখে পাউডারের গোটাউন, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গালে গোলাপি রঙের ব্লাশন, চোখে লাল চশমা, গলায় মোবাইল ব্যাগ ঝুলিয়ে হালকা পায়ে হিল জুতো। বাস হয়ে গেছে তার সাজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কোনো কিছু কম হলো নাকি। সবকিছু তার কাছে পারফেক্ট মনে হলেও যে কেউ দেখলে পুরোই হার্ট অ্যাটাক করবে। রাতের বেলা এই অবস্থায় বের হলে তো ভূত তাকে দেখলে ভয়ে পালাবে, কিন্তু তার কাছে তাকে দেখতে পুরো নায়িকা নায়িকা লাগছে। এটা তার কথা। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে সেই একখান হাসি দিল। তারপর বলল, আজকে আমাকে দেখলে হাঁটুর সমান ছেলেরাও প্রেমের প্রস্তাব দিবে। বলেই সামনে থাকা পাকা চুলগুলো তায়কাদের মতো উড়িয়ে দিল। তারপর কাঁধে বিনাটি ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বের হলো। হলরুমে বসে নিজ মনে চা পান করছে আর খবরের পত্রিকা পড়ছেন আনিসুল সাহেব। আজমেরি বেগম ধীর পায়ে এসে তার সামনে দাঁড়াতেই আনিসুল সাহেব উপরে তাকিয়ে চমকে বুকে হাত চেপে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার বলে মাটিতে লুটিয়ে পড়লেন। ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে আজমেরি বেগম ভয় পেয়ে পাশে বসে হাই হুতাশ করতে লাগলেন। চিৎকার শুনে দৌড়ে আসলেন তার স্ত্রী রাশেদা বেগম। স্বামী ভক্ত নারী তিনি, স্বামীর কিছু হলে অস্থির হয়ে ওঠেন। এমনিতেই তার স্বামী হার্টের রোগী। স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে রাশেদা বেগম চিৎকার করে উঠলেন, কে কোথায় আছো গো, আমার স্বামী আর নেই গো, দেখে যাও তোমরা, বলে মাটিতে কড়াকড়ি দিয়ে কাঁদতে লাগলেন। রাশেদা বেগম এমন মরা কান্না শুনে বাড়ির সবাই দৌড়ে আসতো হলরুমে। তখনই বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো লামিয়াদের গাড়ি। বাড়ির এমন চিল্লাচিল্লি শুনে লামিয়া আর হামিদ সাহেব একে অপরের দিকে চাওয়া চাই করে তারপর দুজনে দৌড়ে গেল বাসার ভেতরে। রাশেদা বেগমের কান্না শুনে তার বড় ছেলে রাশেদ বিরক্তি হয়ে বলল, চুপ করো মা, এভাবে কান্না করছো কেন, কিছু হয়নি, বাবাকে ডক্টরের কাছে নিতে হবে, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে কল করছি। আনিসুল সাহেবের এমন অবস্থায় সবাই তাকে নিয়ে ব্যস্ত, কেউ আজমেরি বেগমকে খেয়াল করেনি। হামিদ সাহেব বাড়িতে ঢুকে ভাইকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে তার কাছে যেয়ে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। ভয় পেয়ে সামনে তাকাতেই দেখলেন হাসিম সাহেব তার আর আজমেরি সাহেব ছলছল চোখে তাকিয়ে আছে। আজ ছুটির দিন হওয়ায় সবাই বাড়িতেই ছিল। হামিদা লামহা এক কোনায় ভরার্থ চোখে তাকিয়ে আছে বড় চাচার দিকে। তাইবা চুপচাপ দাঁড়িয়ে মন খারাপ করেছে। আরিফ বাবার মাথায় পানি ঢালছে। লতিফা, মনিরা, তাহমিনা বেগম রাশেদা বেগমকে শান্ত করছে। আজমেরি বেগম মাথা নিচু করে হাই হুতাশ করে কান্না করছে, হাত দিয়ে চোখ মুছছেন, যার ফলে সাদা পাউডার আর কাজল মিশে পুরো মুখে এক বৃষ্টি অবস্থা তৈরি হয়েছে। মাথা নিচু করে থাকায় সাদা পাকা চুলগুলো নেমে এসে তাকে আরো ভুতুড়ে বানিয়ে দিয়েছে। এমন সময় মাহির ঘর থেকে বের হলো। নিচে খাবারের জন্য এসে আহলরুমে যেতেই দেখলো সবাই মরা কান্নায় লিপ্ত। সামনে তাকাতেই দেখলো তার বড় চাচা মাটিতে পড়ে আছে, পাশেই আরিফ মাথায় পানি দিচ্ছে আর হামিদ হাসেম আজমেরি মালিশ করছে। মাহির ভ্রুকুচকে তার চাচার কাছে যেতেই পাশে কমলা শাড়ি পরা একজন মহিলাকে দেখলো। চুল দেখে চিনলো, এ তো তার দাদি। সে দাদির কাঁধে হাত রেখে বলল, দাদি, বড় চাচা কি হয়েছে? আজমেরি বেগম নাতির কথা শুনে চোখের পানি নিয়ে সুর করে কাঁদতে লাগলেন, ও ভাইরে আমার পোলার কি হইল রে। দাদির কান্না শুনে মাহির নিজেই কান্না চলে এলো। দাদিকে সান্ত্বনা দিতে পাশে ফিরে থাকাতেই ভয় পেয়ে চিৎকার করে উঠল, আল্লাহ গো ওমা, বলে ছিটকে দূরে সরে গেল। সবাই আনিসুল সাহেবের থেকে চোখ সরিয়ে মাহির দিকে তাকালো। নাতি কেন ভয় পেল বুঝতে পারলো না। আজমেরি বেগম কাছে যেতেই মাহির ছিটকে আরো দূরে সরে গেল। হাতের কাছে পানি ভর্তি মগতে সেটা নিয়ে হাতে নিয়ে কাঁপতে কাঁপতে পানি ছিটাতে ছিটাতে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুস হুস পেতনি দূরে যা। মাহির এমন কাণ্ড দেখে সবাই আজমেরির দিকে তাকালো। মনিরা বেগম ছেলেকে ভয় পেতে দেখে দৌড়ে এসে সামনে তাকাতেই চোখ বড় বড় করে পিঠ খেয়ে পড়ে গেল। আজমেরি বেগম এবার চোখ কুচকালো, তাকে দেখে সবাই এমন করছে কেন। মাহির মাকে পিঠ খেতে দেখে ধরে দাঁড়ালো, কিন্তু নাতুস নুতুস হওয়ায় তার ভর বহন করতে না পেরে বসে পড়লো মাকে নিয়ে। আজমেরি বেগম এগোতেই মাহির টেনে টেনে মাকে দূরে সরিয়ে নিল। সবাই ভয় পেয়ে আজমেরির দিকে তাকিয়ে আছে। হামিদ সাহেব বললেন, মা একটু জোর কোপা করে সামনে তাকান তো। আজমেরি সাহেব বেগম এবার চোখ কোপা করে বললেন, কি, সবাই আমারে দেখে এভাবে ভয় পাচ্ছে কেন? আজমেরি বেগম হামিদ সাহেবের দিকে তাকাতেই হামিদ সাহেব চমকে গেলেন। সবাই চুপ। ঘামিয়া দূর থেকে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে, তাকে এখনো কেউ খেয়ালই করেনি। রাশেদ বিরক্ত হয়ে বলল, দাদি, তুমি এমন ভূতের মতো সাজছ কেন? আজমেরি বেগম রাগে চোখে পাকিয়ে বললেন, রাশেদ দা, তুই আমারে ভূত করলি? রাশেদ মুখে চর শব্দ করলো।
এই মহিলাকে কিছু বলাই যায় না, সবসময় রেগে যায়। এদিকে আনিসুল সাহেবের হুঁশ ফিরল। চোখ মেলে তাকাতেই সামনে আজমেরি বেগমকে দেখে আটকে উঠে হাশেম সাহেবকে জড়িয়ে ধরে বললেন, বাঁচা ভাই আমাকে, ভূত ভূত। হামিদ সাহেব শান্ত করে বললেন, বড় ভাই এটা আমাদের আম্মা, আপনি শান্ত হন। আম্মার কথা শুনে আনিসুল সাহেব শান্ত হলেন। তাই হো হো করে হেসেই যাচ্ছে। দাদি তোমারে দিয়া আমি ভূতের মুভি বানাবো, ইউটিউবে কোটি ভিউ আসবে। তার কথা শুনে হামিদা লামহা তাইবা হেসে উঠল। পাশ থেকে তহমিনা বেগম জুতা নিক্ষেপ করতেই তাইব চুপ হয়ে গেল। হামিদ সাহেব বিরক্ত হয়ে বললেন, আম্মা যান, সুন্দর করে মুখ ধুয়ে আসেন, দেখছেন তো সবাই আপনাকে দেখে ভয় পাচ্ছে, আর এভাবে সেজেছেন কেন? আজমেরি বেগম কিছু না বলে রেগে উঠে চলে গেলেন। মল্লিলা বেগমের মুখে পানি ছিটা দিতে ধরফর করে উঠল। মাহির তার মাকে শান্ত করে বলল, মা শান্ত হও, ওইটা দাদি ছিল। মনিরা বেগম রাগে হাসিম সাহেবের দিকে তাকিয়ে তেতিয়ে বলল, আপনার মা কোন দিন জানি বাসার শুদ্ধ লোকদেরকে হার্ট অ্যাটাক করে মেরে ফেলবে, আমি বলে দিলাম। হাসিম সাহেব তার স্ত্রীকে শান্ত হতে বললেন। রাশেদা বেগম স্বামীর গলা শুনে হু হু করে কেঁদে উঠল। আমি ভেবেছিলাম আপনি এবার ইন্নালিল্লাহ হয়ে গেছেন। রাশেদা বেগমের কথা শুনে আরে বিরক্ত হয়ে বলল, মা তুমি চুপ করবে, যাও বাবাকে নিয়ে যাও। হামিদা লামহা তায়েব তয়েব তায়েবা সবাই মুখ চেপে হাসছে। হঠাৎ মাহির দরজার দিকে তাকাতেই দেখল লামিয়া মুখে হাত দিয়ে হাসছে। এত মাস পর লামিয়াকে দেখে মাহির দৌড়ে তাকে গিয়ে জড়িয়ে ধরল। মাহির দৌড়ে দেখে সবাই দরজার দিকে তাকালো। আর তখনই সবাই লামিয়াকে দেখল। হামিদা লামহা খুশিতে একসাথে বলে উঠল, মা লামিয়া এসেছে দেখো। বলে দৌড়ে গিয়ে লামিয়াকে জড়িয়ে ধরল। লতিফা আগে বেগমের চোখে পানি চড়ে এলো। এতদিন পর মেয়েকে দেখে কেঁদে উঠলেন। তহমিনা বেগম লতিফা বেগমকে কাঁদতে বাড়া করে নিজেই কেঁদে উঠল। তাইব তয়েবা খুশিতে লাফাতে শুরু করলো। একে একে লামিয়া সবার সাথে কথা বলল। আনিসুল সাহেব বলল, তুই ছাড়া এই বাড়ি শূন্য লাগছিল, এখন তুমি এসেছো, এখন থেকে বাড়ি পূর্ণ হলো। লামিয়া হালকা মাথা নাড়ল। সবাইয়ের সাথে কথা বলে লামিয়া উপরে নিজের রুমে যেতে লাগলো। তার পেছন পেছন হামিদা লামহা তাইবা তাইব আর মাহির যেতে লাগলো। রুমে এসে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল লামিয়া। কতদিন পর নিজের রুমে এসেছে। মাহির এসে বসলো তার পাশে। কতক্ষণ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। লামিয়া পাশ থেকে বালিশ তুলে মাহিরের মুখ বরাবর ছুঁড়ে মারল। এইভাবে বালিশ ছুঁড়ে মারছিস কেন? তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমি একা না, সবাই তোর দিকে তাকিয়ে আছে দেখ। লামিয়া চোখ ঘুরিয়ে দেখলো। লামহা হামিদা তাইব তাইবা সবাই তাকিয়ে আছে তার দিকে। লামিয়া বিরক্ত হয়ে বলল, কি তোরা সব আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বয়ে পড়ছে? লামহা বলল, না তুই এমন কাওয়ার মতো হয়ে গিয়েছিস কেন? লামিয়া সরু চোখে লামহার দিকে তাকালো, তারপর বলল, দেখ মেজো আপা, এতদিন পর আসলাম, কোথায় একটু আদর আপ্যায়ন করবি তা না করে তুই এসব বলছিস। একটু থেমে বলল, যা তোরা সব বিদায় হ, আমি একটু ঘুমোবো। আর মাহির তাইব তয়বা বিকেলে রেডি থাকিস, বের হবো একটু। কেউ আর কিছু বলে না, না বলেই চলে গেল। সবাই চলে যাবার পর লামিয়া কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল। দুপুরে খাবার টেবিলে বসে আছে সবাই, হরেক রকমের খাবার দিয়ে সাজানো টেবিল। আজমেরি বেগম মুখ ফুলিয়ে নিজের ঘরে বসে আছেন। তাই তার 4 ছেলে গিয়েছে ডেকে আনতে। লতিফা বেগম হামিদাকে বললেন, লামিয়া কোথায়? হামিদা জবাব দিল, মা লামু ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে খেয়ে নিবে। লতিফা বেগম আর কিছু না বলে খাবার বাড়তে লাগলেন। কিছুক্ষণ পর আজমেরি বেগমকে মানিয়ে খাবার টেবিলে নিয়ে এলো তার ছেলেরা। রাশেদা বেগম আজমেরি বেগমকে খাবার পরিবেশন করে দিলেন। খাবার খাওয়া শুরু করলো সবাই। তখনই আনিসুল সাহেবের ফোনে টেবিল কাঁপিয়ে কল এলো। তিনি বিরক্তি হয়ে পকেট থেকে মোবাইল বের করলেন। স্ক্রিনে খান নামটা দেখে তার চোখ খুশিতে ঝকঝক করে উঠল। ফোন কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো, আনিসুল, আমরা আজই সবাই দেশে ফিরছি, 2 দিন তোর বাসায় থাকবো, তারপর নিজের বাসা পরিষ্কার করে চলে যাব। এতে কি তোর সমস্যা আছে? আনিসুল সাহেব হাসি মুখে জবাব দিলেন, কোনো সমস্যা নেই, আমরাই তো, তোর যতদিন খুশি থাকবি, কোনো অসুবিধা নেই। তারপর অনেকক্ষণ ফোনে কথা বলে কল কেটে খুশিতে লাফিয়ে উঠলো, সবাইকে জানালো শফিউর আর তার পুরো পরিবার নিয়ে আসছে বাংলাদেশে, আমাদের বাড়িতে কতদিন থাকবে, তারপর ওদের বাসা পরিষ্কার করে চলে যাবে। শফিউল খান আর তার পরিবার আসছে শুনে সবাই খুশিতে লাফিয়ে উঠল। শুধু খুশি হলো না রাশেদ আর হামিদ, তারা চুপচাপ মাথা নিচু করে বসে খাবার খেতে লাগলো। এদিকে বাড়িতে হইচই পড়ে গেল। খান বাড়ির মানুষ আসছে এ খবর শুনে। খান পরিবারের সবাই আগে দেশেই থাকতো। খান পরিবার আর ইসলাম পরিবার মিলে একসাথে ব্যবসা দাঁড় করিয়েছে। এতে তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। খান বাড়ির বড় ছেলে শফিউর খান, তার 2 সন্তান, বড় ছেলে সাফওয়ান আর ছোট মেয়ে শারমিন। খান বাড়ির মেজো ছেলে আমির খান, তার 2 সন্তান, বড় ছেলে আবির খান আর ছোট ছেলে লাবিব খান। খান বাড়ির সেজো ছেলে জায়েদ খান, তারও 2 সন্তান, বড় মেয়ে হাফসা আর ছোট ছেলে জাহিদ। খান বাড়ির ছোট মেয়ে ফিরোজ স্বামী মারা যাবার পর ভাইদের সাথেই থাকেন।
তার 2 সন্তান, বড় মেয়ে ফারিহা আর ছোট ছেলে ফাহিম, এবং তাদের বাড়ির বড় কর্তা জনাব শফিকুল খান। এই নিয়েই খান পরিবারের সদস্য। খাবার শেষ করে বাড়ির কর্ত্রীরা কাজে লেগে গেল। এত বছর পর খান বাড়ির মানুষ আসছে, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। তাই ব্যস্ততা বেড়ে গেল সবার। কিন্তু মন খারাপ করে বসে আছে হামিদা। এত বছর পর সেই মানুষটাকে দেখবে সে। কিন্তু তার কি মনে আছে হামিদার কথা? হুম, হয়তো না। মনে মনে ভাবলো হামিদা, ইতালিতে থাকে তারা। সেখানে আমার থেকেও সুন্দর সুন্দর মেয়ে আছে। সেখানে কি করে আমাকে মনে রাখবে সেই মানুষটা? যদি মনে রাখতো, একবার খোঁজ নিত, অন্তত যোগাযোগ করত। কিন্তু এত বছর কোনো খোঁজ খবরই নাইনি। তাহলে এখন কিভাবে সে মানুষটা আমাকে মনে রাখবে? এসব ভেবেই হামিদা আরো মন খারাপ করে বসে রইল। প্রত্যেকের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হলো, এই বউ শুনছিস গল্পটি যখন লেখিকার স্বাদ ধরবো, তখন থেকে প্রিয় রাগিনী গল্পটা 1 ঘন্টা প্লাস করে দেব। তার আগে আমি এরকম ছোট ছোট করেই দেব। হয়তোবা আর 3 থেকে 4 দিন আপনাদের এরকম করে ছোট গল্প শুনতে হবে। তারপর থেকে প্রিয় রাগিনী গল্পটাও বড় বড় করে পর্ব আসবে। হোপসো আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। পর্ব 2। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে লামিয়া। পরনে হালকা বেবি পিঙ্ক কালারের কামিজ, হাতে কালো চিকন বেল্টের ঘড়ি, পিঠ সমান চুলগুলো বেনি করা, সামনে দিয়ে লেয়ার কাটা চুল চারিদিকে ছড়িয়ে পড়েছে। পেছন থেকে তাইবা আর মাহিরা হা হয়ে তাকিয়ে আছে। আয়নায় তাকিয়ে লামিয়া বিরক্তি হয়ে পেছন ঘুরে পড়ল। নতুন দেখেছিস আমাকে? এভাবে তাকিয়ে আছিস কেন? তাইবা কালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, তুই আমাদের বোন হতেই পারিস না। তুই মনে হয় পাল্টে গিয়েছিস। বিরক্তিতে লামিয়া হাত থেকে থাকা চিরুনি ছুঁড়ে মারল। ঠিক তখনই রুমে এলো হামিদা আর লামহা। চিরুনি ছুটতে দেখে হামিদা বলে উঠল, এসব কি অভ্যাস? যখনই দেখি তখনই এটা ওটা ছুঁড়ে মারিস, সমস্যা কি তোর? লামিয়া কোনো জবাব দিল না, শুধু বিরক্তি মুখে মোবাইল হাতে নিল। হামিদা আবার বলল, কোথায় যাচ্ছিস তোরা? পাকা হাসি দিয়ে লামিয়া উত্তর দিল, তোর বিদেশি নাকরকে আনতে, বলে হেঁটে বেরিয়ে গেল। তার পেছন পেছন তাইবা আর মাহির চলে গেল। হামিদা পুরো কুচকে তাকিয়ে রইল লামিয়ার যাবার পথে। লামহা বড় বোনের দিকে একবার তাকিয়ে বুক সেলফ থেকে একটা বই টেনে নিয়ে চুপচাপ বসে পড়ল। বাসার বাহিরে বেরিয়েই মাহির জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? লামিয়া ঠোঁট বাঁকা করে হাসি টেনে বলল, গেলেই দেখতে পারবি, আজ একটা বড় মিশনে যাচ্ছি। তাইবার মাহির, তোরা তোদের উড়োজাহাজ বের করতো, তাইবা আর আমার সাথে আয়। এই কথা বলে বাগানের ভিতরে ছোট্ট স্টোর রুমে ঢুকে গেল লামিয়া। তাইবাও তার পেছনে দৌড়ে গেল। এদিকে মাহির আর তাইব দুজন দুজনের দিকে চেয়ে থেকে নিজেদের প্রাণপ্রিয় বাইক বের করলো। কিছুক্ষণ পর স্টোর রুম থেকে বের হলো লামিয়া আর তাইবা। লামিয়ার হাত থেকে মাহির আর তাইবা শুকনো ঢোক গিলল। তারা হয়তো আন্দাজ করতে পেরেছে কিছু একটা হতে যাচ্ছে। তাইবা চুপচাপ হয়ে ভাইদের দিকে তাকিয়ে রইল। লামিয়া এবার মাহিরকে বলল, চল এবার। কপাল কুঁচকে মাহির জিজ্ঞেস করলো, তুই কি করতে যাচ্ছিস জানতে পারি? লামিয়া মুচকি হেসে উত্তর দিল, অনেকদিন হলো হকি খেলি না, চল আজকে একটু হকি খেলে আসি। আর কোনো কথা না বলে মাহির আর তাইব বাইক স্টার্ট দিল। তাইবের বাইকে তাইবা আর মাহিরের বাইকে লামিয়া উঠে বসলো। দুটো বাইক একসাথে ছুটে গেল গন্তব্যের দিকে। ইসলাম পরিবারের সমবয়সী কয়েকজন ভাই বোনদের মধ্যে আলাদা দল তৈরি করেছে লামিয়া, মাহির, তাইবা আর তাইব। গলায় গলায় ভাব তাদের। এরা চারজন মিলে একসাথে থাকলে পুরো বাড়ি কেঁপে ওঠে। তাদের নিয়ে একটা কথা সবার মুখে মুখে, এরা চারজনকে কেউ মেরে ফেললেও একজন আরেকজনের নামে কোনোদিন মুখ খুলবে না। এই কারণে তারা কতবার মার খেয়েছে, শাস্তি পেয়েছে, তার হিসেব নেই। তবুও শিক্ষা হয়নি একটারও। ভার্সিটির মাঝামাঝিতে লামিয়ার সাথে এরা 3 জন ছিল। কিন্তু লামিয়ার দূরে চলে যাওয়ার পর 3 জনের ভিতরে বড় শূন্যতা তৈরি হয়েছিল। এবার লামিয়া ফিরে আসতে 4 জন আবার এক হলো। আর তাদের একসাথে মানেই পুরো ইসলাম বাড়ি কেঁপে ওঠার দিন শুরু হলো আবার। বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টে। তাইব আর মাহির বাইক পার্ক করে এসে সবাই মিলে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। লামিয়া কাকে যেন কল করে বলল, আমি যখন ভেতরে আসতে বলবো তখন ভেতরে আসবে তোরা, বলে কল কেটে দিল। সামনে একটা টেবিলে গিয়ে বসলো সবাই। মাহির চারিপাশে তাকিয়ে দেখতে লাগলো। তাই বিরক্ত হয়ে বলল, এখানে কি করতে এসেছি আমরা? লামিয়া তার কানের পাশের চুলগুলো কুটিয়ে দিয়ে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, অপেক্ষা কর, তাহলেই বুঝবি, বলে ওয়েটারকে ডাকলো 4টা কোল্ড কফি। তারপর টেবিলে হাত ঠুকাতে ঠুকাতে গেয়ে উঠল, আমি জোয়ান একটা পোলা, বুড়ি বেড়ির কাছে আমার এক্স দিছে বিয়া। গান সেরে মাহির, তাইব এবং তাইবা ব্রো কুচকে তাকালো লামিয়ার দিকে। তাইবা বলল, বইন তোর মাথা গেছে নাকি? গান গাইলে শুদ্ধ করে গা, উল্টো গান কেন গাইছিস? লামিয়া শয়তানি হাসি দিয়ে বলল, একটু পরেই বুঝবি আমি কেন উল্টো গাইতেছি। বলে আবার গাইতে শুরু করলো, আমার মনের কথা কইবো আমি কার কাছে গিয়া, বুড়া বেডির সাথে আমার এক্স দিছে বিয়া। ঠিক তখনই দরজা ঠেলে রেস্টুরেন্টে ঢুকলো 25 বছরের এক যুবক। আর তার সাথে দেখে মনে হয়
38 বছরের এক মোচকা মহিলা। তাদের ঢুকতে দেখে লামিয়া ফিসফিস করে বলল, চেহারা লুকা, তাড়াতাড়ি। মাহির তাইবা তাড়াহুড়ো করে মুখ আড়ালে করলো। মাহির নিচু গলায় বলল, কি হয়েছে? লামিয়া শুধু চোখের ইশারা করলো। তিনজন একসাথে পাশ ফিরে তাকাতেই চোখ বড় বড় করে উঠল। তাইবা হাঁ করে বলল, আরে এই শালা আবার নিজের আম্মারে নিয়ে ডেটে আইছে নাকি? লামিয়া ঠোঁট চেপে হাসলো, এটা ওর মা না, এটা ওর সুগার মাম্মা। তাইব আপনা কফি খাচ্ছিল। হাসতে গিয়ে সব কফি ছিটকে পড়ে তাইবার গায়ে। তাইবা ধুম করে এক ঘুষি বসিয়ে দিল তাইবের পিঠে। হারামজাদা, আমার উপর ছিটালি কেন? মাহির দুহাত তুলে বলল, ওই ওই, নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করিস না তোরা, দেখতে দে আসল নাটক। সামনে থাকা যুবকটা আসলে লামিয়ার এক্স হাবিব। বিগত 1 বছর লামিয়ার সাথে রিলেশনশিপে করেছিল, কিন্তু হাবিব প্লেবয় হয় সে যাকে দেখতো তাকে পছন্দ করত। আমাকে লামিয়ার পিঠ পিছনে লামিয়ার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডের সাথেও রিলেশন ছিল। লামিয়া যখন এসব জেনেছিল, সেদিনই তার বেস্ট ফ্রেন্ডের সাথে এসব নিয়ে ভেজাল হয়, এমনকি মারামারিও করেছিল। তারপর সেদিনই লামিয়ার সাথে হাবিবের সম্পর্ক শেষ হয়ে যায়। তাই মোবাইল ক্যামেরা অন করে ফিসফিস করে বলল, আহা, এই কি প্রেম নাকি মা ছেলের ভালোবাসা? মাহির বলল, প্রেম না ভাই, এইটা হলো মাদার কেয়ার প্যাকেজ। তাই মুখ বাঁকিয়ে বলল, ছি, কি আবলের মুখের রুচি, ওষুধ খাওয়া লাগবো, আসলে রুচির দুর্ভিক্ষ। মাহির হেসে বলল, তুই বুঝতেছস না, এই সুগার মাম্মির কাছে টাকার খনি আছে মনে হয়, তাই হাবিব এত লালা লালা ঝাড়তাছে। তাই নাটকের ভঙ্গিতে বলল, তাহলে তো এই কোনো সাধারণ কাপড় নয় লা, এই হচ্ছে লাইলার প্রিন্স মামুন, কেস সাংঘাতিক। বলে মুখ চেপে হাসলো। মাহির লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর কি কিছু প্ল্যান আছে? লামিয়া মাথা নাড়ল, মানে আছে। মাহির বলল, তাহলে বইন ছাড়িস না, আমরা তোর সাথে আছি। কিছুক্ষণ পর হাবিব মহিলাটির হাত ধরে কিস করতে লাগলো। তাইব চোখ মুখ ছিটকে বলল, ইয়াচ্ছি, আমার বমি আসছে। মাহির বমির মতো করে মুখ করে বলল, ওরে ওইটা ওর হাত, বাম হাত, দেখ গুলে গেছে। তাইব বলল, আমার পেট গুলিয়ে আসছে। লামিয়া হাসতে হাসতে বলল, পিকচার এখনো বাকি আছে। মাহি তাইবা লামিয়ার দিকে তাকালো। লামিয়া ইশারা করলো। সবাই চোখ বড় বড় করে তাকালো। হাবিব মহিলাকে কিস করেছেন। ঠিক তখনই একদল ছেলেরা রেস্টুরেন্টে প্রবেশ করলো। তাইব কানে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। লামিয়ার টেবিল থাপ্পড় দিয়ে গান ধরলো। মাহি তাইবা তাল মিলিয়ে ধরলো। প্রেমের সমাধি ভেঙে মধ্যে শিকল ছেড়ে পাখি উড়ে যায়। এই চিৎকারে হাবিব আর মহিলাটি ভয় পেয়ে সামনে তাকালো। তাদেরকে ঘিরে একদল ছেলে দাঁড়িয়েছিল। ঘিরে থাকা ছেলেদের মধ্যে একজন ছেলে হাবিবের কলার ধরে বলল, এইসব নোংরামি করিস না, বলে হাবিবকে নাক বরাবর ঘুষি মারল। মহিলাটি বলল, এই ছেলে ছাড়ো, না হলে খুব খারাপ হবে। হাবিবকে ঘুষি মারা ছেলেটি মহিলার দিকে তাকিয়ে বলল, কি করবি তুই? মহিলাটি বলল, এই ছেলে আমার সঙ্গে তৈতকারি করতে লজ্জা করছে না, বেয়াদব। তোমার বড় আমি, ম্যানার্স শেখো নাই নাকি, অভদ্র ছেলে। পিছন থেকে লামিয়া বলল, নিজের ছেলের সমান এক ছেলেকে কিস করতে লজ্জা করেনি, তখন আপনার ভদ্রতা কোথায় ছিল? সবার দৃষ্টি লামিয়ার দিকে পড়ল। হাবিব চমকে উঠল। মহিলাটি লামিয়ার কাছে বলল, তুমি কে? লামিয়া আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, আমি দর্শক, এতক্ষণ আপনাদের চুম্মাচাটি দেখছিলাম। হাবিব রেগে তেড়ে গেল। লামিয়ার চুলে হাত দিতে গিয়ে লামিয়া হাবিবের হাত ধরে মেইন পয়েন্টে লাথি মারল। হাবিব ব্যথায় মাটিতে পড়ল। তারপর যে হাত দিয়ে লামিয়ার চুল ধরতে গিয়েছিল, সেই হাতে হকি দিয়ে জোরে বাড়ি মারতেই হাবিব চিৎকার করে উঠল। ঠিক তখনই 4টে মেয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। মেয়েগুলো জোর বেঁধে ইচ্ছে মতো মারতে লাগলো হাবিবকে। মহিলাটি ভয় পেয়ে পালাতে নিলেই তাইবা আর মাহির মহিলাটিকে আটকে ফেলল। লামিয়া মহিলাটির দিকে এগিয়ে বলল, আপনার নাম কি আম্মা? মহিলাটি ভয় পেয়ে বলল, আকলিমা। লামিয়া বলল, বিয়ে হয়েছে? মহিলাটি বলল, হ্যাঁ, কিন্তু স্বামী চলে গেছে। লামিয়া দাঁত বের করে হাসলো। পাশে থাকা ছেলেকে বলল, নিলয়, কাজী ডাকো, ওদের বিয়ে করে দাও, তারপর নিজের বাড়িতে গিয়ে চুমাচাটি করবে, বাইরের পরিবেশে অত্যন্ত নষ্ট করতে আসবে না। হাবিব বলল, কিসের বিয়ে? আমি বিয়ে করব না। লামিয়া অবাক হওয়ার অভিনয় করলো, তারপর বলল, কেন? হাবিব বিরক্ত হয়ে বলল, এই বুড়িকে বিয়ে করব ভাবলে কি করে? আকলিমা বেগম এবার খেপে গিয়ে রেগে হাবিবের কলার চেপে ধরল, কি বললি তুই? আমি বুড়ি? তুই না বলেছিলি আমাকে ভালোবাসিস, বিয়ে করবি? হাবিব বলল, তোকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোর টাকাকে। ভালো ভেবেছিলাম কয়েকদিনের তোর টাকা পয়সা মেনে চলে যাব। মহিলাটি রেগে হাবিবকে উদ্যম মাধ্যম দিল। বেচারা এমনি মার খেয়ে পুরো আত্মরা হয়ে গেছে। কিন্তু লামিয়া, মাহি, তাইবা চেয়ারে বসে কোল্ড কফি খাচ্ছে। তারা ভালোই এনজয় করেছেন। মাহির বলল, উফ, পপকর্ন হলে সিনেমাটা আরো জমে যেত। তাই বলল, বইন আই, তোর একটা সুমো দেই, অনেকদিন পর লাইভ শো দেখাইলা। আকলিমা বেগম হাবিবকে ইচ্ছে মতো মারতে লাগলো। তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার কাজই ডাকো, আমি ওরে এই মুহূর্তে বিয়া করবো। লামিয়া বলল, যথা আজ্ঞা আম্মাজান।
লামিয়া নিলয়ের দিকে তাকাতেই নিলয় কাজীটাকে নিয়ে আসলো। কাজী হাবিবের অবস্থা দেখে ভয় ঢুকিল। লামিয়া তো দেখে বলল, ভয় নেই কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। হাবিবকে কবুল বলতে বললে হাবিব বলবে না বলে জেদ ধরল। আকলিমা বেগম তার মোটা হাত দিয়ে এক থাপ্পড় বসিয়ে দিল হাবিবের গালে। কাজী সাহেব ভয় পেয়ে লাফিয়ে উঠল। আকলিমা বেগম হাবিবের দিকে তাকিয়ে তেড়ে যেতে হাবিব কান্নায় ভেঙে বলে উঠল, ও আম্মা গো, আর মারবেন না, আমি কবুল বলতাছি। হাবিব ভয়ে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বিয়ে শেষে লামিয়া হাবিবের কাছে গিয়ে কংগ্রাচুলেশন করতেই হাবিব বলল, এসব তোমার কাজ তাই না, আমি তোমাকে দেখে নিব। লামিয়া মুচকি এসে বলল, আমাকে না দেখে আজ আয়নায় নিজেকে দেখে নিস, আর যদি বেঁচে থাকলে দেখা করিস, বলেই দাঁত কেলিয়ে পেছনে গেল। মাহি তাই বা লামিয়ার সঙ্গে সানগ্লাস পরে স্টাইল করে চারজন একে একে কাঁধে হাত রাখলো। লামিয়া কান ধরলো। মাহির তাই বা একসাথে বলল, আমি জোয়ান একটা পোলা, বুড়ি বেডির কাছে আমার এক্স দিছে বিয়া। গান গাইতে গাইতে চারজন রেস্টুরেন্ট থেকে বাইরে চলে গেল। রেস্টুরেন্টের বাইরে এসে লামিয়া সবাইকে বাসায় ফেরার জন্য তাড়া দিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। মাহির আর তাইব তাড়াতাড়ি বাইক বের করলো। লামিয়া আর তাইবা দ্রুত উঠে বাইক চেপে স্টার্ট দিল। তারা দ্রুত গতিতে বাড়ির দিকে এগিয়ে চলল। সন্ধ্যায় যখন সবাই হলরুমে বসে গল্প করছিল, ঠিক তখনই মাহির তাইব আর লামিয়া ভয়ে ভয়ে ঢুকলো। হামিদ সাহেব পুরো কুচকে বললেন, কোথায় গিয়েছিলে তোমরা? চারজনে একসাথে দাঁত কেলিয়ে হেসে বলল, এই তো একটু ঘোরাঘুরি করছিলাম। হামিদ সাহেব সন্দেহের চোখে তাকিয়ে আছেন। একটু পর আমরা এয়ারপোর্টে যাব, তাই আমরা তোমাদের কাউকে নিয়ে যাব। লামিয়া পুরো উঁচিয়ে জিজ্ঞেস করলো, এয়ারপোর্টে কেন? আনিসুল সাহেব হেসে বললেন, আরে খান পরিবারের সবাই আজ আসছে, তাদের আনতেই যাচ্ছি। লামিয়া কিছুক্ষণ ভেবে বলল, আমি যাচ্ছি না, চাইলে এদের কাউকে নিয়ে চলে যান বড় চাচা। বলেই মুহূর্তেই মধ্যে পালিয়ে গেল। বেচারা বাকি তিনজন ফাঁদে পড়ল। তাই মুখ কাচুমাচু করে বলল, বড় চাচা, আমার পড়াশোনার ভীষণ চাপ, তাই যত দ্রুত সম্ভব মাহির আর তাইবাকে নিয়ে যান, বলে সেও উধাও। এবার সবাই তাকালো তাইবার দিকে। তাইবা ঢোক গিলে বলল, আমি আসলে যেতে চেয়েছিলাম, কিন্তু গাড়িতে উঠলেই বমি পাই, পরে যদি আপনাদের ভাসিয়ে দেই সেটা তো খারাপ হবে, তাই মাহিরকে নিয়ে যান, বলে সেও উধাও। এবার সব চোখ মাহিরের দিকে। হামিদ সাহেব বললেন, তোমার কোনো অজুহাত আছে? মাহির হালকা বোকা হেসে বলল, না চাচা, আমি যাব। মনে মনে গজরাতে লাগলো, হারামির দল, আমাকে ভাসিয়ে সব পালিয়ে গেলি, আমারও দিন আসবে। কিছুক্ষণ পর হামিদ, আনিসুল আর মাহির এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলো। গাড়িতে বসে মাহির দোতলায় বারান্দায় তাকিয়ে দেখলো তাইবা আর লামিয়া দাঁত বের করে হাসছে। মাহির মুখ বাঁকিয়ে গাড়িতে বসলো, আর ওরা হু হু করে হেসে উঠল। গাড়ি বের হতে লামিয়া পাখিদের নিচের রুমে যেতে বলল। রুমে এসে লামিয়া দেখলো হামিদা মন খারাপ করে চুপচাপ বসে আছে, আর লামহা বই পড়ছে। হামিদাকে দেখে লামিয়া খোঁচা মেরে কান ধরল, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? হামিদা বিরক্ত হয়ে তাকালো, আর লামিয়া দাঁত কেলালে ঠাস করে এক থাপ্পড় দিল ওর পিঠে। লামিয়া কপা কুচকে বলল, মারলে কেন বড় আপা? হামিদা রাগী গলায় বলল, তোকে কতবার বলেছি এইসব বাজে গান গাইবি না, বিচ্ছিরি লাগে শুনতে। এবার লামিয়া মজা করে লামহার হাতে লাত্তি মারল। লামহা বই নামিয়ে চোখ ছোট করে তাকালো। তারপর মুহূর্তে লামিয়া লাফিয়ে এসে চুল টেনে ধরে পড়ল। লামিয়া চেঁচিয়ে উঠল, লামহার বাচ্চা চুল ছাড়, না হলে খবর আছে। হামিদা তাড়াহুড়ো করে বলল, লামহা লামিয়ার চুল ছাড়। কিন্তু কে শুনে কার কথা? লামহা আরো জোরে টেনে ধরল, আর লামিয়াও পাল্টা চুল ধরে টান দিল। শুরু হলো চুল ছিঁড়াছিঁড়ির কম্পিটিশন। হামিদা ছাড়াতে গিয়ে নিজেও আরেকটা মার খেলো। এদিকে হট্টগোল শুনে তাইব আর তাইবা ছুটে এলো। দৃশ্য থেকে তাইব নিচে দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মজা আর চিপস নিয়ে ফিরে এলো। আরাম করে বিছানায় বসে দেখতে শুরু করলো। তাইবা আবার ক্যামেরা অন করে ভিডিও বানাতে লাগলো। বিচেতে গড়াগড়ি খেলে লামিয়া আর লামহা মারামারি করছে। পাশে হামিদা চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ। তাইব এক হাতে চিপস খাচ্ছে, আরেক হাতে চিৎকার করছে, জিতবে কে লামিয়া, হারবে কে লামহা, বলতে লাগলো। ঠিক তখনই পাশের ঘর থেকে আজমেরি বেগম বাঁশি পু দিতে দিতে ঢুকলেন। দেখে মনে হলো উনি যেন খেলার রেফারি। হামিদা হতাশ চোখে হয়ে তাকালো চারিপাশে। একজন ভিডিও করছে, একজন উস্কাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে। এত হট্টগোল শুনে লতিফা বেগম ছুটে এলেন। দরজার পেছন থেকে ঝাঁটা বের করে দুই বোনকে ধূপধাপ পেটাতে লাগলেন। এক মুহূর্তের জন্য মারামারি থেমে গেল, কিন্তু ঝাঁটার বাড়ি খেয়ে দুজন আবার চোর টানাটানি শুরু করলো। রেগে গিয়ে লতিফা বেগম এবার জোরে জোরে বাড়ি মারলেন। জোরে বাড়ি খেয়ে লামিয়া আর লামহা দুজন দুদিকে পালিয়ে গেল। লতিফা বেগমও তাদের পেছু নিল। পেছনে আজমেরি বেগম বাঁশি বাজাতে বাজাতে দৌড়াচ্ছেন। তাই এবার ক্যামেরা হাতে ভিডিও করছে। তাই মজা খেতে খেতে চিল্লাচ্ছে, উফ মেজমা, আর দুঘা দাও, তাহলেই শোটা হিট হবে। পালাতে পালাতে লামিয়া চেঁচিয়ে উঠল, তাইবের বাচ্চা, হাতের কাছে তোকে পেয়ে নেই শুধু। পাশ থেকে রাশেদা, মনিরা আর তহমিনা বেগম হেসে কুটি কুটি। অনেকদিন পর এমন লাইভ রিয়েলিটি শো দেখছে তারা।
শেষমেশ লতিফা বেগম হাঁপিয়ে সোফায় বসে পড়লেন। তখন আজমেরি বেগম বাঁশি বাজিয়ে ঘোষণা করলেন, মেজো বউ আউট। এই খেলায় বিজয়ী লামিয়া আর লামহা। তালি দিল তায়েব, তায়েবা আর হামিদা। লতিফা বেগম বিরক্ত হয়ে বললেন, আপমা, আপনিও কি নাকি বাচ্চা? আজমেরি বেগম মুখ পাকিয়ে চলে গেলেন। বাকিরা হে হে করে হেসে উঠে নিজেদের রুমে চলে গেল। এয়ারপোর্টে পৌঁছে খান পরিবারের জন্য অপেক্ষা করেছিলেন হামিদ সাহেব, আনিসুল সাহেব আর মাহির। কিছুক্ষণ পরে আনিসুল সাহেব সামনে তাকিয়ে শফিউর খানকে দেখতে পেলেন। তিনি এগিয়ে যেতেই শফিউর খান জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস? আনিসুল সাহেব হেসে বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি, তবে তোকে এত বুড়ো লাগছে কেন? আনিসুল হেসে বললেন, আরে ভাই, বয়স তো আর কম হলো না, বুড়ো হবই। ঠিক বলেছিস, বললেন শফিউর। এরপর তিনি হামিদ সাহেবের সাথে কুশল বিনিময় করলেন। একে একে পুরো খানবাড়ি পরিবারের সবাই এসে দাঁড়ালো, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে লাগলো। আনিসুল সাহেব চারিদিকে তাকিয়ে বললেন, আরে সাফওয়ান, আবির, লাবিব, জাহিদ, ফাহিম কই? শফিউর সাহেব বললেন, এই তো ছিল এখানে, চল গাড়ির কাছে যাই, ওরা আসবে এখানে। মাহির তখন এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ পেছন থেকে কেউ মাথায় চাটি মারলো। ঘুরে তাকাতেই চোখ কপালে। সামনে দাঁড়িয়ে আছে 6 ফুট লম্বা সুটান দেহি এক যুবক। গায়ে কাঁচা হলুদের মতো উজ্জ্বল রং, চোখের মনি গভীর কালো। বাহাচিন সাদা শার্ট আর পরিপাটি প্যান্টের ব্যক্তিত্ব আরো উজ্জ্বল। মাহিরের এমন তাকানো দেখে যুবকটি মাথায় আবার চাটি মারল। মাহির মাথা চেপে বলল, লাবিব ভাইয়া, মারছো কেন? লাবিব হেসে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? এমনি, তোমাকে দেখছিলাম, উত্তর দিল মাহির। পেছন থেকে সাফওয়ান এগিয়ে এসে বলল, আরে মাহির বাবু যে, দেখো তো আবির কত বড় হয়ে গেছে। আবির হেসে জড়িয়ে ধরল মাহিরকে। বাপরে, আমাদের সমান হয়ে গেছিস। মাহির মুখ ফুলিয়ে বলল, তোমরা কি বলতে চাইছো আমি এখনো ছোটই আছি? লাবিব মজা করে বলল, ছোট হোস বা বড়, আমাদের আগে বিয়ে করলে কিন্তু তোর খবর আছে। মাহির চোখ ছোট করে তাকালো, দেখে লাবিব কেসে উঠল। তারপর বলল, চল সবাই, বাকিরা অপেক্ষা করছে। এক এক করে 3টা গাড়ি বের হলো এয়ারপোর্ট থেকে। প্রথম গাড়িতে উঠলেন সাবরিনা, শফিউল, রুবাবা, আমির, হালিমা, জায়েদা, আনিসুল আর হামিদ। দ্বিতীয় গাড়িতে শারমিন, হাফসা, ফারিয়া, ফিরোজ আর শফিকুল। তৃতীয় গাড়িতে সাফওয়ান, আবির, লাবিব, মাহির, জাহিদ আর ফাহিম। বাসার পথে সবাই ক্লান্ত। সাফওয়ান গাড়ি চালাচ্ছিল। এদিকে মাহির ফোনে মেসেজ আসতেই সে পকেট থেকে মোবাইল বের করে হোয়াটসঅ্যাপ খুলল। দেখলো তাইব একটা ভিডিও পাঠিয়েছে। কৌতূহল নিয়ে ওপেন করতেই শোনা গেল হট্টগোলের আওয়াজ। চোখ বড় করে দেখলো লামিয়া আর লামহার কাণ্ড। ভিডিওর শব্দে লাবিব বিরক্ত হয়ে বলল, আরে, টোটো কোম্পানি অফ কর, মাথা ধরেছে। মায়ের সাউন্ড কমিয়ে হেসে উঠল। সাফওয়ান কৌতূহল হয়ে বলল, এমন কি দেখছিস যে হেসে কড়াকড়ি খাচ্ছিস? আর বলো না ভাইয়া, কমেডি শো, অনেকদিন পর এমন কিছু দেখলাম, উত্তর দিল মাহির। আবির উৎসাহী হয়ে বলল, কই আমরাও দেখি। মাহির ফোনটা এগিয়ে ধরতেই আবির বিস্ময়ে বলল, এরা কারা, এভাবে মারামারি করছে কেন? যেটা হলুদ জামা সেটা লামহা, আর গোলাপি জামা সেটা লামিয়া, হেসে বলল মাহির। লামিয়ার কথা শুনে লাবিব এক ঝটকায় ফোন কেড়ে নিয়ে ভিডিও দেখতে শুরু করলো। বাকিরা চোখ ব্যাকা করে তাকালো, কিন্তু লাবিবের খেয়াল নেই, সে ব্যস্ত ভিডিওতে। অনেক চেষ্টা করে লামিয়ার মুখ স্পষ্ট দেখতে না পেয়ে বিরক্ত হয়ে আস্তে করে বলল, অসভ্য বড় বোনকে কি কেউ এভাবে মারে নাকি? এ কথা বলে সামনে তাকাতেই দেখলো সবাই তাকে সন্দেহের চোখে দেখছে। লাবিব বিরক্ত হয়ে বলল, এইভাবে তাকাচ্ছ কেন? চেহারায় কি কোনো লাভ বাইট দেখা যাচ্ছে নাকি? বলেই জানলার দিকে তাকালো। বাকিরা মুখ চেপে হাসতে লাগলো। মাহির আফসোস করে বলে, ইস, আমি এখানে এসেছি বলে সব মিস করে দিলাম। আবির বলল, প্রতিদিনই কি এমন হয় নাকি? আগে হতো, কিন্তু 5 মাস ধরে হয়নি। কেন? কারণ লামিয়া 5 মাস ওর নানা বাড়ি ছিল, উত্তর দিল মাহির। ফাহিম জিজ্ঞেস করলো, কেন? মাহির লামহার রিলেশনের অংশ বাদ দিয়ে অন্য সব ব্যাখ্যা দিল। সবাই মিলে দীর্ঘশ্বাস ফেলল। গাড়িতে চুপচাপ গল্প করতে লাগলো। এদিকে তখন রাত প্রায় 12টা। বাড়ির ভেতরে কয়েকজন বাদে সবাই ঘুমিয়ে আছে। ছাদে বসে তারা দেখছিল রাশেদ সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে হঠাৎ গাড়ির শব্দ নিচে শোনা গেল। নিচে তাকালো, দেখলো প্রথম গাড়ি থেকে নেমে আসছে বাপ চাচারা আর শফিউর খানের পরিবার। দ্বিতীয় গাড়ি থেকে নামলো এক রমণী, কালো শার্ট, কালো প্যান্ট, চুল ছুটি করা, ঠোঁটে হালকা হাসি। তাকে দেখে রাশেদের মুখ এক মুহূর্তের জন্য উজ্জ্বল হলো, হালকা হাসলো। তারপর ঠোঁটে মুখ শক্ত করে সিগারেট মাটিতে পিষে নিজে ঘরে চলে গেল। খান পরিবারের সবাই ইসলাম বাড়িতে প্রবেশ করতেই লতিফা, রাশেদা, মনিরা আর তহমিনা বেগম দৌড়ে সাবরিনা, হালিমা, লুবাবা আর ফিরোজকে জড়িয়ে ধরলেন। খুশিতে চারদিক ভরে উঠল। সাফওয়ান, আবির, লাবিব, জাহিদ আর ফাহিম এসে সবাইকে সালাম জানালো, কুশল বিনিময় করলো। শফিউর সাহেব হেসে বললেন, তোদের ছেলেমেয়েরা কই? আনিসুল সাহেব বললেন, রাত হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে, কাল সকালে দেখা হবে, আপাতত রুমে গিয়ে বিশ্রাম করো। শফিউর মাথা নাড়লেন। হামিদ সাহেব তার স্ত্রী আর ভাবিদের উদ্দেশ্যে বললেন, তোমরা ওদের রুম দেখিয়ে দাও। সবাই সবার রুমে গিয়ে চলে গেল। লতিফা বেগম খাবারের কথা বললেন, কিন্তু সবাই ক্লান্ত, তাই সেদিন আর কেউ খেলো না। ফ্রেশ হয়ে সবাই যার যার ঘরে রুমে শুয়ে পড়ল।
অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটেছে চারিদিকে। পাখিরা কিচিরমিচির করে গান গাইছে। তালুকদার নিবাসের দেওয়ালের উপর ভর দিয়ে ইসলাম বাড়ির দিকে উকি দিচ্ছে প্রায় 50 বছরের এক বৃদ্ধ মতিন তালুকদার। মাথার চুল তারে সাদা হয়ে গেছে, কিন্তু তার দুষ্টুমি করার মেজাজ একটুও যায়নি। ইসলাম বাড়ির 3য় তলায় বারান্দায় গেঞ্জি আর ট্রাউজার পরে যোগব্যায়াম করেছিল আজমেরি বেগম। হঠাৎ চোখ পড়তেই তাকালেন তালুকদার বাড়ি থেকে মতিন উকি মারছে। চোখ ছোট করে তিনি চিৎকার দিয়ে বললেন, আইজকো আমি ইউরে মজা দেখামো মইতিন না, দাঁড়াইস ইউ, আমি আইকুনি আইতাসি। মাই বাড়িতে উকি পুকি দেওয়া, আজ তোরে দেখাইবো এই আজমেরি হোয়াট। বলেই তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। হাতে নিলেন কেঠি। মাটি থেকে একটা ইটের টুকরো তুলে কাঠিতে গেঁথে শুধু তাক করলেন মতিন সাহেবের দিকে। ঠাস করে ছুঁড়ে মারতেই ইটের টুকরো গিয়ে সোজা কপালে লাগলো। মতিন চিৎকার করে উঠলেন, ওরে ময়না, কই তুমি? এই বুড়ি আমার মাথা 2 ভাগ করে দিল রে। স্বামীর চিৎকার শুনে ময়না বেগম ছুটে এসে দেখলেন স্বামী মাথা চেপে ধরে কাঁদছেন। পাশ ফিরে তাকাতেই দেখলেন আজমেরি বেগম কেটি ঘুরাতে ঘুরাতে দাঁত কেলাচ্ছেন। মুহূর্তেই বুঝে গেলেন কি ঘটেছে। আর শুরু হলো যেন এক প্রকারের বিশ্বযুদ্ধ। বাড়ির বাইরে এত চিল্লাচিল্লিতে শুনে লাবিবের আড়মোড়া ভাঙলো। বিরক্ত হয়ে ঘড়ি দেখলো, মাত্র 6টা বাজে। আরো বিরক্ত হয়ে জানালার দিকে বাইরে তাকিয়ে কিছু বুঝতে পারলো না। দরজা খুলে নিচে নামতেই দেখলো সাফওয়ান আর আবির বেরিয়ে এসেছে। লাবিব বলল, বাইরে কিসের চেঁচামেচি হচ্ছে? সাফওয়ান বলল, জানি না, চল দেখে আসি। 3জন একসাথে বের হয়ে গেল। এদিকে ময়না বেগম কোমরে আসল গোছে সামনে এগিয়ে গেলেন। ইসফুপিস। আজমেরিও এক পা এগিয়ে বললেন, লনসেন্স। ময়না বেগম রেগে উঠলেন, ইডিয়ট, এ বেটি, তুই আমার জামাইয়ের ইট সুরুস কেন? আজমেরি চেঁচিয়ে বললেন, ওই বেটি, তোর জামাই আমার বাড়িতে উকি পুকি মারে কেন? ময়না বেগম চেঁচিয়ে বললেন, ওই বুড়ি, তুই কারে বেটি ডাকিস? আজমেরি আবারও ক্ষেপে উঠলেন, বুড়ি মানে? তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। ময়না বেগম জবাব দিলেন, আমার গোষ্ঠী নিয়ে একটা কথাও কবি না। আজমেরি হেসে বললেন, 100 বার বলমু, 1000 বার বলমু, তোর গোষ্ঠী বুড়ি, তোর গোষ্ঠী বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। তাদের এমন উল্টাপাল্টা ইংরেজি শুনে লাবিব, আবির আর সাফওয়ান ভাবাচাকা খেয়ে গেল। পেছন থেকে দৌড়ে এলো ফাহিম, জাহিদ, ফারিয়া, হাফসা, শারমিন, মাহির, রাশেদ আর আরিফ। বাগানের চেয়ারে বসে চুপচাপ শো উপভোগ করছে। খানবাড়ির ছেলেমেয়েরা অবাক হয়ে তাকিয়ে রইল। তাই দৌড়াতে দৌড়াতে এসে বলে, মাহির, শো শেষ? মাহির হেসে বলল, না, কেবল শুরু, তাড়াতাড়ি আয়। তাইবের সঙ্গে সঙ্গে এলো হামিদা, লামহা আর তাইবা। সবাই আড়মোড়া ভেঙে চেয়ারে বসে গেল। মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করলো। সাফওয়ান হামিদার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল। লামহা চশমা নাকের ডগায় বসে হাতে বই চেপে ধরে ঝগড়া দেখছে। তাকে যে কেউ খুব মনোযোগ দিয়ে দেখছে সেটা তার খেয়াল নেই। চিল্লাচিল্লিতে বিরক্তি হয়ে লামিয়া বিছানা ছেড়ে বারান্দায় এলো। রেলিংয়ে পা ঝুলিয়ে বসে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। হঠাৎ ময়না বেগম চেঁচিয়ে বললেন, ওই বুড়ি, ওই স্টেপ, সেটা, আই ভেরি ডেঞ্জার কামিং কামিং। আজমেরি পাল্টা চেঁচিয়ে উঠলেন, এই বুড়ি, ইউ সেট আপ, গেট আউট, নট বেম্বুস কাম। ময়না রেগে গেলেন, আই সেইং টু ডুকা। আজমানি শেখ ছোট করে বললেন, তুই কি ইংরেজি কোষ? কিছুই তো বুঝি না। ময়না জবাব দিল, পারবি কেমনে? তুই তো নেক পড়া পড়সনি, বুঝবি কেমনে? আজমানি শেখ মুখ বাঁকিয়ে পড়লেন, ওরে আমার সাত বদলনি রে। ময়না মুখ বাঁকিয়ে বললে, ওরে আমার নাক ফুলনি রে। এমন সময় লামিয়া জোরে সিটি বাঁচালো। সবাই তাকালো তার দিকে। লামিয়া হেসে বলল, দাদি, তোমার ঝগড়া চালিয়ে যাও। যে হারবে তারে আমি একটা সান্ত্বনা পুরস্কার দেব, যে জিতবে তার জন্য কোনো পুরস্কার নেই। আজমেরি অবাক হয়ে বললেন, কেন? লামিয়া তাৎকিলিয়ে বলল, যে জিতবে সে তো এলাকার রানী হবে, তার পুরস্কারের দরকার কি? খুশিতে আজমেরি লাফাতে শুরু করলেন। তাইলে হাড্ডাহাড্ডি লড়াই হোক, কিলো ময়না। ময়না বললেন, জিতবো তো আমি। আবার 2জন ঝগড়া শুরু করলেন। ইসলাম বাড়ির ছেলেমেয়েরা দারুণ মজা নিচ্ছে। মায়ের নিচ থেকে একটা জুসের বোতল ছুঁড়ে দিল লামিয়ার দিকে। লামিয়া কাজ করে নিয়ে ঠকঠক করে গিলতে লাগলো। লাবিব লামিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু লামিয়ার খেয়াল নেই। সাফওয়ান রাশেদের কাঁধে হাত রেখে বলল, রাশেদ, উনাদের থামাও। রাশেদ হেসে বলল, যা হচ্ছে দেখতে থাক। বলেই আবারও চেয়ার এগিয়ে দিল। খানবাড়ির ছেলেমেয়েরা বসে গেল। শারমিন এসে রাশেদের পাশে বসলো। রাশেদ খেয়াল হলো না। এদিকে ঝগড়া আবারও বাড়ছে। ময়না বেগম চেঁচিয়ে উঠলেন, তুই জ্বলতা সাহে। আজমেরি বলে, মি জ্বলতা সাহে, ইউ জ্বলতা সাহে। ময়নার মা চেঁচিয়ে বললেন, ইউ মারতা হে, মারতা হে। আজমেরি হঠাৎ বললেন, আল্লাহ, ওর ওপর ঠাড়া ফেলাও, আগুন ফেলাও, আর ওর বল্লার কামড়ে দাও। ময়না বেগম ভীষণ বল্লার ভয় পায়। এই কথা শুনে আটকে উঠলেন। শাড়ি তুলে লাফাতে লাফাতে চেঁচাতে লাগলেন, আল্লাহ গো, আমার শরীর জইরা গেল, বল্লা কামড় দিল, আমারে বাঁচাও। আজমেরি হেসে বললেন, এই সে বল্লা তোর পিছনে, তোর সামনে। ময়না আরো লাফাতে লাগলো। এমন সময় লাফিয়া
কোমরে ওড়না পেঁচিয়ে এক বালতি পানি নিয়ে হাজির হলো। তারপর ঠাস করে ময়নার উপর ঠেলে দিল। ময়না অবাক হয়ে তাকালো। লামিয়া হেসে বলল, বলেছিলাম না যে হারবে তার জন্য সান্ত্বনা পুরস্কার। এই নাও দাদি তোমার পুরস্কার। আর আজকের বিজয়ী হলো আমাদের সকলের প্রিয় আজমেরি বেগম। মাহির সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, জনতার নাম। তাইব, তাইবা, লামহা একসাথে উত্তর দিল, আজমেরি। মাহির আবার বলল, এলাকার রানী। একসাথে সবাই, আজমেরি। লামিয়া হাত তুলে বলল, আমার রানী তোমার রানী। তারা একসাথে স্লোগান দিল, আজমেরি বেগম, আজমেরি বেগম। লামিয়া আবার স্লোগান ধরলো, আজমেরি বেগমের কিছু হলে সবাই একসাথে চিৎকার দিল, জ্বলবে আগুন ঘরে ঘরে। চারিদিকে চারিদিকে চিৎকারে কেঁপে উঠল। হামিদা, রাশেদ আর আরিফ বসে বসে হিচে কুটি কুটি হয়ে গেল। আর খানবাড়ির ছেলেমেয়েরা সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া আক্তার শাম্মী। পর্ব ৩। তাদের বিজয়ের উল্লাসে বাড়ির সব লোক বাগানে বেরিয়ে এলো। লামিয়া, তায়েব, তাহেবা, মাহির আর লামহা চিৎকার চেঁচামেচি করছে, হাসাহাসি করছে। ঠিক তখনই পেছন থেকে ঝাঁটা হাতে হাজির হলেন লতিফা বেগম। সবার আগে গিয়ে রাশেদ, হামিদা আর আরিফের পিঠে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি বসালেন। বাড়ি খেয়ে হাসতে থাকা তিনজনের মুখে হঠাৎ চমকে গেল। তারা দাঁড়িয়ে রইল গভীর মুখে। এমন দৃশ্য দেখে লামিয়া, লামহা, তায়েব, তায়েবা আর মাহির একসাথে চিৎকার দিয়ে দৌড় দিল। লামিয়া বলল, পালা সবাই, নয়তো এই ঝাঁটাওয়ালি আমাদের ভর্তা বানিয়ে ফেলবে আজকে। লতিফা বেগম রাগে গর্জে উঠলেন, আল্লাহ, সকালে উঠেই সব শুরু করেছিস? আজকে তোদের একদিন কি আমার একদিন। বলে তিনি তাদের পিছু নিতে দৌড়তে লাগলেন। পেছন থেকে রাশেদ মুখ গম্ভীর করে বলল, মেজমা তাহলে আমাদেরই বা মারলেন কেন? শাড়ির আঁচল কোমরে টেনে নিয়ে লতিফা বেগম বললেন, ছোটরা ঝগড়া করছিল আর তোরা তাদের উস্কে দিচ্ছিলি তাই। তাদের এই কাণ্ড দেখে খান পরিবারের সবাই হেসে উঠল। রাশেদ, হামিদা আর আরিফ পুরো কুঁচকে তাকালো পেছনের দিকে। এইবার হামিদা খেয়াল করলো সাফওয়ানকে। কত বছর পর প্রিয় মানুষটিকে সামনে দেখছে। আগের চেয়ে আরো সুন্দর হয়েছে সাফওয়ান। বাদামি চোখ, কুচকুচে কালো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার। হেসে হেসে সবার সঙ্গে কথা বলছে। সাফওয়ানও তাকালো হামিদার দিকে। চোখাচোখি হতেই হামিদা লজ্জায় চোখ ফিরিয়ে নিল। পাশ থেকে শারমিন হেসে বলল, ও গড, খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। আমার ভীষণ দারুণ লেগেছে। বলেই সে হাসতে লাগলো। তার কথা শুনে রাশেদ চোখ তুলে তাকালো, দেখলো শারমিনের হাসি মুখ। চোখাচোখি হতে শারমিন হালকা একটু হাসি দিল, কিন্তু রাশেদ তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। শারমিন সেটা থেকে মন খারাপ করলো। ওদিকে তখনও লতিফা বেগম ঝাঁটা হাতে দৌড়াচ্ছেন লামিয়া, মাহির, তায়েব, তাইবা আর লামহার পেছনে। আনিসুল সাহেব হেসে শফিকুল খানকে বললেন, চল আমরা সবাই একটু বাইরে ঘুরে আসি। শফিউল সাহেব একটু দ্বিধা করে বললেন, কিন্তু তখনই হামিদ সাহেব বললেন, আরে এসব কোনো ব্যাপার না, মাঝে মধ্যে এমন হয়। বলে সবার বাড়ির সব কর্তারা বাড়ির বাহিরে গেলেন। এদিকে তাইব, তাইবা আর লামহা দৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়ল। লামিয়া ছুটে গিয়ে লুবনা বেগমের পেছনে দাঁড়ালো। লুবনা বেগম হেসে উঠলেন, আহা ভাবি, এত ছোট্ট মেয়ে তাই এমন করেছে, আর করবে না। পেছন থেকে আজমেরি বেগম হাঁক ছাড়লেন, খবরদার মেজো বউ, আমার নাতনির গায়ে হাত দিবা না কইলাম। যদি হাত দিস তাহলে আজকে এইখানে একটা বিরাট বড় ফাটাফাটি হইব। লতিফা বেগম থেমে গেলেন, বিরক্ত হয়ে বললেন, আম্মা আপনি সবসময় বাচ্চাদের মতো করেন কেন? আর ওগুলো কি পড়েছেন? আপনার জন্য সব কয়টা বান্দর মাথায় উঠেছে। আজমেরি বেগম গম্ভীর হয়ে বললেন, খবরদার, আমার ফাকুন ক্যাশন নিয়ে কথা বলবা না কইলাম। লুবনা বেগমের পেছন থেকে লামিয়া মাথা বের করে বলল, আহা দাদি, ওটা ক্যাশন না, ফ্যাশন হবে। আজমেরি বেগম দাঁত কেলিয়ে হেসে বললেন, ওই একই। এবার লতিফা বেগম বিরক্ত হয়ে থেমে গেলেন। লামিয়া সুযোগ বুঝে দৌড়ে ঘরে ঢুকে গেল। তার পেছন পেছন হামিদাও। মনিরা বেগম এসে বললেন, মেজো ভাবি, জানেন তো লামিয়া কেমন? থাক, আর রাগ করবেন না, চলুন সকলের খাবারের আয়োজন করি। বলে বাড়ির সব কর্তীরা রান্নাঘরের আয়োজনের জন্য চলে গেল। এক এক করে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করলো। এদিকে রাশেদ বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ করে টের পেল তার হাতে কেউ টান দিল। পেছন ফিরে দেখলো শারমিন তার হাত ধরে আছেন। রাশেদ পুরো কুঁচকে বলল, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। অবাক হয়ে শারমিন বলল, আপনি আগে আমায় তুই করে বলতেন, আর এখন হঠাৎ আপনি করে বলছেন কেন? রাশেদ হাত চাড়া দিয়ে গিয়ে হিসিয়ে বলল, আমি তাকে তুই করে বলি যাদের আমি ভালোবাসি, যারা আমার আপন, সবচেয়ে কাছের মানুষ। শারমিন থমকে গেল, বলল, তাহলে আমি কি? রাশেদ তার মুখের কথা কেড়ে দিয়ে উত্তর দিল, আপনি আমার কেউ নন। বলে বাড়ির বাহিরে চলে গেল। রাশেদের এমন কথায় শারমিনের বুকটা মোচড় দিয়ে উঠল। কষ্টে চোখের পানি গড়িয়ে পড়ল। সে আস্তে ধীরে ভেতরে প্রবেশ করলো। লামিয়ার রুমে বসে আছে তায়েব, তাইবা, লামহা, মাহির আর হামিদা। সকালের ঘটনাগুলো নিয়েই তারা হাসাহাসি করছে। হঠাৎ তাইবা বলে উঠল, বড় আপা, ওই যে খানবাড়ির ছেলেমেয়েরা এসেছে, দেখেছো তুমি? হামিদা উদাস মনে উত্তর দিল, হ্যাঁ দেখেছি। সবাই বুঝতে বাকি রইল না হামিদার মনটা খারাপ। খাটে আছুয়া অবস্থায় মাহিরের গায়ে পা দিয়ে হেলান দিয়ে বসেছিল লামিয়া। হঠাৎ ধাক্কা দিয়ে বলল, এই হাত বাড়িয়ে আমার আবেগটা দে।
মাহির হাত বাড়িয়ে বাদামি রঙের গিটারটা লামিয়ার হাতে দিল। গিটার দিয়ে নামিয়া ওড়না দিয়ে তারগুলো মুছতে লাগলো। মাহির প্রশ্ন করলো, তুই দেখছিস সবাইকে? গিটার মুছতে মুছতে লামিয়া বলল না। এরপর টুংটাং করে বাজাতে শুরু করলো। বই থেকে চোখ তুলে লামিয়ার দিকে তাকালো লামহা। তারপর চশমাটা নাকের ডগায় নামিয়ে এনে বলল, সুন্দর একটা গান ধর। লামিয়া পাকা হেসে বলল, ওকে। তারপর গিটারে সুর তুলে গাইতে শুরু করলো, আমার মা বলেছিল, খুকি তুই প্রেম করিস না, ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না। বিরক্ত হয়ে লামহা বলল, আরে অন্যরকম গান ধর, পরিস্থিতি বুঝে গান ধর। বলে চোখ টিপল। লামিয়া বুঝতে পারে, এবার সুর তুলল, তুমি দেখিয়াও দেখলা না, তুমি শুনিয়াও শুনলা না, ও তুমি জ্বলাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। গান সরে হামিদা আজ করতে দেরি করলো না। ওরা ওকে খোঁটা দিয়ে গানটা কাঁদছে। সঙ্গে সঙ্গে পা তুলে জুতা খুলে লামিয়ার দিকে ছুঁড়ে মারল। গান থামিয়ে লামিয়া কপাল কুঁচকে বলল, মারলি কেন? হামিদা তেড়ে উঠে বলল, তুই এই গান গাচ্ছিস কেন? লামিয়া দুষ্টুমি ভরা স্বরে বলল, তোর কি সমস্যা আমি এই গান গাইলে? হামিদা রেগে বলল, অনেক সমস্যা। লামিয়া মুখ টিপে হেসে খোঁচা দিল, তোর মনের আগুন কেউ জ্বালিয়ে দিয়ে গেছে নাকি? হামিদা কিছু বলতে যাবে এমন সময় পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, আসতে পারি? সবাই দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে রাশেদ, সাথে খান পরিবারের সব ছেলে মেয়ে, শুধু লাবিব নেই। তাদের দেখে লামিহা হয়ে গিটার পাশে রেখে বাহিরের কোণে শুয়ে চোখ বন্ধ করে রইল। হামিদা খুশি হয়ে বলল, ভাইয়া আসো। এক এক করে সবাই রুমে ঢুকলো। শারমিন এগিয়ে গিয়ে হামিদাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? হামিদা মিষ্টি হেসে বলল, ভালো, তুই? শারমিন বলল, ভালো। রাশেদ চারিপাশে তাকিয়ে বলল, সবাই চিনি ফেলেছিস নাকি আবার পরিচয় করে দিতে হবে? ফাহিম বলল, ভাইয়া পরিচয় করে দিলে ভালো হয়। রাশেদ মাথা নেড়ে বলল, ঠিক আছে। তারপর সবাইকে দেখিয়ে বলল, ও তো হামিদা, সবাই চিনিস। আর ও যে চশমাওয়ালা ও লামহা। আর ওই যে মাহির কোলে আছোয়া অবস্থায় আছে, ও হলো লামিয়াম। আবির বলল, ওইটাই লামিয়াম? রাশেদ উত্তর দিল, হ্যাঁ। ঠিক তখন পেছন থেকে লাবিব এসে ঢুকলো। মুখে চওড়া হাসি, বলল, ছোটবেলায় শরীরের ভয়ে হাঁটতেই পারতো না, আর এখন ছুটকি হলো কিভাবে? লাবিবের কথা শুনে সবাই হেসে উঠল। এতক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকা লামিয়া এবার চোখ মেলে তাকালো। প্রথম বাড়ির মতো লাবিবের দিকে তাকালো তখন। দুজনের চোখাচোখি হলো, মনে হলো চোখ দিয়ে যেন দুজন দুজনকে পুড়িয়ে ফেলবে। পাশ থেকে আবির বলল, আহা লাবিব, তুই থামবি না? কিন্তু লাবিব কেয়ারলেস ভঙ্গিতেই বলল, সত্যিই তো বলছি। লামিয়া বাঁকা হেসে উত্তর দিল, মানে আপনি এখন কি বলতে চান? সবাই আপনার মতো কেঁচো হয়ে জন্মগ্রহণ করবে? এই কথায় লাবিবের মুখ চুপসে গেল। সবার হাসিতে ফেটে পড়ল আবার। তাইব হাসতে হাসতে বলল, সত্য কথা বলিস না, সত্য কথার ভাত নাই। নিজের সামনে ঝুলে থাকা চুলগুলো সরিয়ে লামিয়া গম্ভীর গলায় বলল, সত্য কথা দিনে 14 বার বলা যায়। লাবিব চোখ কুচকে বলল, তুই সত্য কথা বলিস? তো শুনি দেখি, কি কি সত্য কথা বলিস? ভাবলিয়ে লামিয়া উত্তর দিল, এই যে একটু আগে বললাম আপনি ছোটবেলায় দেখতে কেঁচোর মতো ছিলেন, একে বেঁকে হাঁটতেন, এটাও কিন্তু সত্য, সবাই জানে। লাবিব কিছু বলতে যাবে তার আগেই আবির হাত তুলে বলল, হয়ে গেছে, থামো তোরা। ছোটবেলা থেকে একজন আরেকজনের পেছনে লেগে থাকতিস, এখন সেই অবস্থা। লাবিব চোখ দিয়ে শাসিয়ে চলে গেল। লামিয়া কেয়ারলেস ভঙ্গিতে মুখ ঘুরিয়ে রাখলো। তারপর সবাই টুকটাক গল্প করতে করতে নিজে খাবারের জন্য নামতে লাগলো। লামহা বইটা সেলফে রেখে সবাই পেছন পেছন হাঁটতে লাগলো। পেছন থেকে আবির হেসে ফিসফিস করে বলল, এখনো আগের মতো বই পড়িস? কণ্ঠস্বর শুনে লামহার গা কেঁপে উঠল। পাশ থেকে আবিরকে দেখে বলে উঠল, এই ছেলেটা ছোটবেলা থেকে তোকে জ্বালিয়ে মারত। চুপ করে হাঁটতে লাগলো লামহা। আবির আবার বলল, এই কানি শোন। কানি ডাক শুনে লামহার মাথায় যেন আগুন জ্বলে উঠল। গটগট করে আবিরের সামনে গিয়ে বলল, দেখেন মিস্টার আবির, আই এম নট ব্লাইন্ড, ওকে? নেক্সট ডে কানি বললে আমি আপনাকে কানা বানাইয়া দিমু। বলে সোজা হেঁটে চলে গেল। আবির হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, ও গড, এই মেয়ের এত রাগ কোথা থেকে আসে? তবু হাসতে হাসতে লামহার পেছন পেছন হাঁটলো। খাবারের টেবিলে মুখ ফুলিয়ে বসে আছেন শফিকুল খান। তার পাশে টিয়া রঙের শাড়ি পরে ভারী মেকআপে ঝলমল করছেন আজমেরি বেগম। হঠাৎ শফিকুল খান তাকিয়ে আটকে উঠলেন। তারপর আনিসুল সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আনিসুল, তোমাদের বাড়িতে কি শাকচুন্নি পেতনিও থাকে নাকি? আনিসুল সাহেব হতভম্ব। শফিকুল খান এবার সরাসরি পাশের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, এই বুড়ি মহিলাটা কে? বোধ হয়ে আমার পাশে বসেছে কেন? আজমেরি বেগম ফোনে ডুবে আছেন, কিছু শোনেননি। আনিসুল সাহেব বুঝে গেলেন ব্যাপারটা। মুচকি হেসে বললেন, আম্মা, আপনি এবার এভাবে সেজেছেন কেন? আজমেরি বেগম সঙ্গে সঙ্গে ফোন থামিয়ে রেগে উঠলেন, বড় খোকা, আমার মেকআপ নিয়ে একটা কথাও বলবি না, এটা কাশন, তুই বুঝবি না। শফিকুল খান মুখ ভোতা করে বসে রইলেন। এদিকে সবাই এসে টেবিলে বসলো। লামিয়া আসতেই দেখলো লাবিব তার চেয়ার দখল করে বসে আছে। বাধ্য হয়ে পাশে বসলো লামিয়া। বসে কটমট করে তাকালো লাবিবের দিকে। তা দেখে লাবিবে হেসে বলল, চোখ দিয়ে আমাকে না গিলে খাবার গিলে আগের মতো হাতি হো, শুকনো মরিচ।
রাগে লাল হয়ে গেল লামিয়া। উপায় না পেয়ে নিজের পা দিয়ে লাবিবের পা জোরে চেপে ধরল। হঠাৎ লাবিব চেঁচিয়ে উঠল, আউ! সবাই ভয় পেয়ে তাকালো। লাবিব হেসে বলল, না না, তেমন কিচ্ছু না। কিন্তু পাশে লামিয়া নিশ্চিন্তে খাওয়া শুরু করে দিল, যেন কিছুই ঘটেনি। শফিকুল খান এখনো নিজের গম্ভীর মুখ করে বসে আছেন। জাহিদ এগিয়ে বলল, বাবা, খাবার খান না কেন? অনেক মজার খাবার হয়েছে, টেস্ট করেন। শফিকুল খান রেগে বললেন, তুমি খাও তোমার মজার খাবার, আমি খাবো না। শফিউল খান বললেন, বাবা, কেন এমন করছেন, কি হয়েছে? শফিকুল খান ধমকি দিয়ে বললেন, কেউ আমাকে সময় দেয় না, নাতি নাতনিরাও না, একটুও কথা বলে না, সবসময় ব্যস্ত। আমির সাহেব বললেন, তাহলে এখন কি বলতে চান বাবা? শফিকুল খান গম্ভীর হয়ে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব। ঠিক তখনই লামিয়া পানি খাচ্ছিল। কথা শুনে পুরো পানি ছিটকে গেল লাবিবের মুখে। লাবিব রেগে লামিয়ার দিকে তাকালো। লামিয়া পাত্তা দিল না, সবাই স্তব্ধ। লামিয়ার হাসির উচ্চ শব্দে হেসে উঠল। লতিফা বেগম লামিয়াকে ধমক দিতে লামিয়া বলল, হা হা হা, দাঁড়াও দাঁড়াও, একটু হেসে নেই, অনেকদিন পর এমন হাসির কথা শুনলাম। লতিফা বেগম ধমক দিলেন, চুপ করো। শফিকুল খান রেগে বলল, এই মেয়ে এভাবে হাসছো কেন? দেখো না এখানে বড়রা কথা বলছে। কিন্তু লামিয়া হেসেই বলল, আমার হাসলে দোষ? আর আপনি বুড়ো বয়সে এসে ছোটদের সামনে বিয়ের কথা বলবেন, এটাতে দোষ নেই? একটু থেমে আবার বলল, আচ্ছা দাদা, চাইলে আপনার জন্য আমি একটা মেয়ের সন্ধান দিতে পারি। শফিকুল খান শান্ত স্বরে বললেন, কি সেই মেয়ে? লামিয়া মুখ টিপে হাসল, আপনার পাশে বসা আজমেরি বেগম। সবাই হকচকিয়ে তাকালো। আজমেরি বেগম খেপে উঠলেন, মেজো খোকা, তোর সুরি আমারে কি কইল শুনলি? শফিকুল খান তেরে বললেন, এই বুড়িকে আমি বিয়ে করব, মাথা খারাপ নাকি? আজমেরি বেগম ধমক দিয়ে বললেন, এই বুইড়া বেটা, কারে বুড়ি বলো? তুমি নিজেই বুইড়া। শুরু হলো বুড়াবুড়ির ঝগড়া। সবাই হাঁসফাঁস করছে হাসি আটকাতে। এই সুযোগে লামিয়া আস্তে করে সরে গেল। লাবিব চুপচাপ তাকিয়ে বলল, অনেক বেশি উড়েছিস, দাঁড়া দেখি। আজমেরি বেগমের সাথে ঝগড়ায় না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে শফিকুল খান চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, থাকো তোমরা, আমি চললাম, বলে বাড়ি থেকে বের হয়ে গেলেন। সবাই দুশ্চিন্তায় পড়ল। আমির সাহেব সবাইকে শান্ত করে বললেন, চিন্তা করবেন না বাবা, সবসময় এমনই করেন, একটু পর শান্ত হলে ফিরে আসবেন। বাড়ির বাইরে বেরিয়ে শফিকুল খান রিকশায় উঠলেন। রিকশাওয়ালা বলল, কোথায় যাবেন স্যার? শফিকুল খান রেগে বললেন, জাহান্নামে। রিকশাওয়ালা হেসে উঠল, স্যার, এত দূরে রিকশা যাওয়া সম্ভব না। শফিকুল খান বলল, স্টুপিড। রিকশাওয়ালা চোখ বড় বড় করে বলল, স্যার, ইংরেজিতে গাড়ি দিলেন আমাকে? শফিকুল খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, না তোমাকে না, আমাকে বলছি, আমি স্টুপিড। রিকশাওয়ালা এবার রহস্যময় ভঙ্গিতে বলল, স্যার, বাসা থেকে ঝগড়া করে এসেছেন নাকি? আমিও ঝগড়া কইরাই আইছি, এত কষ্ট করি তারপরেও কারো মন চোখায় চলবার পারি না। তাই আমি আজকে রিক্সা নিয়ে মরার সিদ্ধান্ত নিয়েছি। সামনে বাস ট্রাক আইলেই সোজা ঝাঁপ দিমু। আপনি যেহেতু জাহান্নামে যাইতে চান, চলেন একলগে যাই। শফিকুল খান ভয় পেয়ে বললেন, এই রিক্সা থামাও, কি করছো? আমি মরতে চাই না, রিক্সা থামাও বলছি। ঠিক তখনই সামনে একটা বড় ট্রাক আসছে। রিক্সাওয়ালা পাগলের মতো প্যান্ডেল মারছে, দাঁড়া দাঁড়া, আমি মরতে চাই না। রিক্সা কাত হয়ে ধাম করে পাশে পড়ে গেল। ধুলো বলা শফিকুল খান চিৎকার করতে লাগলেন, ও বাবা গো, আমি মরতে চাই না। রিকশাওয়ালা হেসে তাকে উঠাতে উঠাতে বলল, স্যার, আমি তো মজা করেছিলাম, কিন্তু আপনার কথায় সিরিয়াস নিয়ে নিছেন আপনি। শফিকুল খান হাঁপাতে হাঁপাতে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজের রুমে এসে উল্টো হয়ে শুয়ে আছে লামিয়া। মনটা একদম ভালো নেই, মনে হচ্ছে কোনো অকাজে যদি নিজেকে ব্যস্ত রাখতে পারতো তবে হয়তো একটু ভালো লাগতো। কিছুক্ষণ গালে হাত দিয়ে শুয়ে থাকে, ভাবলো কি করা যায়। তখনই হঠাৎ এক ধাক্কায় উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে এলোমেলো চুলগুলো আছড়ে বেঁধে নিয়ে শুরু করলো। তখনই দরজায় টোকার শব্দ হলো। লামিয়া ভেবেই নিল মাহির এসেছে। তাই কোনো রকম কিছু না ভেবে চুলে ফিতা লাগাতে লাগাতে বলল, মাহির, দরজা খোলা আছে, ভিতরে আয়। কথা শেষ হতে না হতেই ভেতরে ঢুকলো লাবিব। কিন্তু লামিয়ার তো তা খেয়াল হলো না। সে ভেবেছিল লামিয়া কিংবা তায়েবা এসেছে, তাই পেছন দিয়ে না তাকিয়ে বলতে লাগলো, শোন, আজ কিন্তু একদম একটা দারুণ প্ল্যান আছে। কথা শেষ করতে না করতে হঠাৎ পেছনে তাকালো। তাকাতে পুরো কুচকে বলল, কি চাই? কোনো উত্তর না দিয়ে লাবিব ঝড়ের গতিতে এসে খপ করে লামিয়ার লম্বা বেনি টেনে ধরলো। আচমকা এমন আঘাত পেয়ে লামিয়া একটু পিছিয়ে গেল। লাবিব শক্ত করে চুল ধরে বলল, সাহস খুব বেরিয়েছে তাই না? রাগে গলা কাঁপতে লাগলো লামিয়ার। চুল ছাড়ো, তাহলে খুব খারাপ হবে। কিন্তু তার কথায় কান না দিয়ে লাবিব আরো জোরে চুল টেনে ধরলো। তারপর বলল, কি করবি? আর আমাকে পা দিয়ে চেপেছিলি কেন? এইবার সত্যি সাংঘাতিক রেগে গেল লামিয়া। কেউ তার চুলে হাত দেবে, এটা সে সহ্য করতে পারে না। দাঁত কিরমির করে বলে উঠল, লাবিব ভাই, প্লিজ ছাড়ুন বলছি, প্লিজ। কেউ আমার জন্য হাত দেখ, সেটা আমি পছন্দ করি না, প্লিজ ছাড়ুন। লাবিব আস্তে করে চুল ছেড়ে দিল। লামিয়া চুল ছাড়া পেয়ে লাবিবের থেকে দূরত্ব বজায় রেখে বলল, দ্বিতীয়বার এমন সাহস দেখাতে আসবেন না। আমি কিন্তু সেই নয়, এটা ভুলে যাবেন।
বলে লামিয়া চলে গেল। লাবিব বেশ শান্ত দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল নিজের রুমে। লামিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে ঠিক করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। মাহিরকে ডেকে বলল, তোর বাইক বাহির কর, আজ ভার্সিটি যাব। মাহির বাইক আনতে এগিয়ে যেতে ঘড়ির দিকে তাকালো লামিয়া। আশেপাশে তাকাতে চোখে গেল তিনতলার বারান্দায় লাবিব দাঁড়িয়ে আছে লামিয়ার দিকে তাকিয়ে। লামিয়া আর চোখে তাকিয়ে লাবিবকে দেখে অন্যদিকে তাকালো। এদিকে মাহির বাইক নিয়ে আসতেই লামিয়া উঠে বসলো। দুজনে চলে গেল। লাবিব কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ঢুকে গেল। পাকারে চেয়ারে বসে গল্প করছিল শফিউর, আমির, জায়েদ, আনিসুল, হামিদ, হাসিম আর আজমির সাহেব। তখনই ময়লা কাপড়ে কোমরে হাত দিয়ে ও বাবাগো ও মাগো করতে করতে গেট দিয়ে প্রবেশ করলো শফিকুল খান। আজমারি বেগম সেজে গুজে করে বের হচ্ছিলেন। গেটের চোখ ছোট করে শফিকুলের দিকে তাকালেন। ইউ ভিক্ষুক? অন্য বাড়ি গোয়িং, এই বাড়িতে নট অ্যালাউ ভিক্ষুক। কথার মানে না বুঝলো ভিক্ষুক বলেছে। এটা ঠিকই শফিকুল বুঝেছে। রেগে উঠল, এই বুড়ি চুপ, তুই ভিক্ষুক, শাকচুন্নি মহিলা। আজমেরি বেগম খেপে বললেন, এই বুইড়ার ঘরের বুইড়া আমারে বুড়ি কইলি? ইউ বুড়া মি নট। শফিকুল বিরক্ত হলো, এই মহিলার সাথে তর্ক করে লাভ নেই। ঠিক করলো নিজের রুমে যাবে। হাঁটতে আজমেরি বেগম রাস্তা আটকে দাঁড়ালেন। এই বাড়িতে ভিক্ষুক নট অ্যালাউ, ইউ গেট আউট। শফিকুল রেগে বলল, আমাকে দেখে ভিক্ষুক মনে হচ্ছে? আজমেরি ঠোঁট বাঁকিয়ে বললেন, না, জমিদার লাগছে। চেঁচামেচি শুনে আনিসুল সাহেবেরা এগিয়ে এলেন। কি হয়েছে আম্মা? আজমেরি দেখিয়ে বলল, বড় খোকা, একটা ভিক্ষুক এসেছে। সবাই শফিকুলের দিকে তাকিয়ে হা হয়ে গেল। আমির সাহেব অবাক হয়ে বললেন, বাবা, আপনি এই অবস্থা কেন? বাবা ডাক শুনতে আজমেরি চোখ কুচকে তাকালো। শফিকুল খান ধুমকে বললেন, এত প্রশ্ন না করো, কোমরটা ব্যথা শেষ হয়ে যাচ্ছে। আজমেরি খিলখিল করে হেসে উঠলেন। সকলে না বললেন, ইউ স্টং এখন স্টংগিরি কই গেল এখন? রেখে শফিকুল বলল, আনিসুল, এই শাকচুন্নি বুড়িকে চুপ থাকতে বল, না হলে অনেক খারাপ হবে। আজমেরি ব্যঙ্গ করে বললেন, কোমর ভাঙ্গা পুরা খারাপ করতে আসছে, আগে কোমর ঠিক করো। বলে সবাই হেসে উঠল। সবাই হা হা করে তাকিয়ে আছে। শফিকুল বিরক্ত হয়ে বলে, কি দেখছো, ধরো আমাকে ঘরে নিয়ে যাও। আস্তে ধীরে সবাই তাকে বাসার ভিতরে নিয়ে গেল। দুপুর 12:30। গরমে পড়ে যাচ্ছে চারিপাশ। ঘেমে নেই ক্লাস শেষে রিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে হামিদা। একটা রিক্সা ঠিক করতেই দৌড়ে এসে উঠে বসলো সাফওয়ান। আপনি? বিস্ময় বলল হামিদা। কোনো পাত্তা না দিয়ে সাফওয়ান বলল, মামা সোজা লেকের পাড়ে যান। হামিদা তাড়াতাড়ি বলল, না, আমি বাসায় যাব। সাফওয়ান চোখ রাঙিয়ে বলল, বেশি কথা বললে ধাক্কা দিয়ে ফেলে দেবো তোকে। চুপ করে বসলে হামিদা। সাফওয়ান তাকিয়ে বলল, আসার পর তোকে সময় দিতে পারিনি, কেমন আছিস? যেমন দেখছেন, গম্ভীর গলায় বলল হামিদা। আমাকে জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? হালকা হেসে হামিদা বলল, অবশ্যই ভালো, জিজ্ঞেস করে লাভ নেই। সাফওয়ান হাসলো। রিক্সা লেকের পাড়ে থামলো। হামিদা নামলো না দেখে ধমক দিল সাফওয়ান। ভয় নেমে এলো সে। সাফওয়ান হাত ধরে সামনে টেনে নিল। হামিদা মোচড়ামুচড়ি করলো, কিন্তু পারল না হাত ছাড়াতে। নদীর ধারে এসে হাত ছেড়ে দিয়ে বলল, আমরা বাইরের খবর জানলি, ভেতরের খবর জানলি না? হামিদা চুপ করে বসে আছে। তাদেরকে সাফওয়ান হামিদার পাশে বসে মাথা রাখলো তার কোলে। হামিদা চমকে উঠে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। তাদেরকে সাফওয়ান বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? আগে তো আমার হাত মাথায় বুলিয়ে দিতি, আজও কি দিবি? চোখ পেয়ে নেমে এলো জল। সেটা মুছে দিল সাফওয়ান। হঠাৎ হু হু করে কেঁদে উঠল হামিদা। সাফওয়ান হাসি দিয়ে বলল, আগে নাচ ছিটকিয়ে কাঁদতিন, দেখি এখন তেমনই। হামিদা ছোট ছোট ঘুষি মারতে লাগলো তার বুকে। সাফওয়ান জড়িয়ে ধরতে হামিদা ছটফট করলো। তাকে সাফওয়ান ধমক দিল, আবার ছটফট করলে পানিতে চুবাবো। শান্ত হলো হামিদা। সাফওয়ান তার মাথায় চুমো দিল। তুই জানিস তোকে দেখার জন্য আমি কতটা ছটফট করেছি? অভিমান সুরে বলল হামিদা। আমিও কি মিস করিনি? জানেন আমি কত কষ্টে ছিলাম, ভাবতাম আপনি হয়তো অন্য কাউকে বিয়ে করেছেন। সাফওয়ান জবাব দিল, তুই ছাড়া আমার হৃদয়ে আর কেউ জায়গা পাবে? হামিদা উঠে বসতে চাইল, কিন্তু সাফওয়ান আরো জোরে জড়িয়ে ধরে বলল, এভাবে থাক, ভালো লাগছে। হামিদা হালকা হেসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। সকল রাগ অভিমান ভেঙে গেল হামিদার। সে তো এটাই চেয়েছিল, প্রিয় মানুষটার ভালোবাসা একটু বুকে জড়িয়ে রাখা। এত বছর পরে সাফওয়ানের ভালোবাসা পেয়ে হামিদার সব রাগ অভিমান পানি হয়ে গেল। আজকে ছোট পর্ব দিলাম, তবে কালকে থেকে ইনশাআল্লাহ 1 ঘন্টা করে পর্ব আসবে। যদি আজকের মধ্যে তুই আমার বিশ্বাস ছিলি এটা একদম লেখিকার সাথে ধরতে পারি, তাহলে হবস। প্রিয় রাগিনী, লিখেছেন লামিয়া আক্তার শাম্মী। পর্ব 4। কাঠফাটা রোদে বিরক্ত হয়ে গত 20 মিনিট ধরে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে লামিয়া আর মাহির। তাদের ঠিক সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে ভার্সিটির কুখ্যাত সিনিয়র ছেলেদের গ্যাং। তাদের দেখে লামিয়া চরম বিরক্ত। একে তো গরমের মধ্যে তাদের দাঁড় করিয়ে রেখেছে, তার উপর এই দাঁত কালানো হাসি দেখে লামিয়ার রাগে শরীর জ্বলছে। তবুও নিজের রাগ কন্ট্রোল করে বিরক্তি নিয়ে বলল,
এভাবে নিজেদের হলুদ রঙের দাঁত নিয়ে যে হাসছেন, লজ্জা করে না? আপনাদের টুথপেস্টে কি লবণ নেই নাকি? সবগুলো ছেলের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল লামিয়ার কথা শুনে। লামিয়া আবার বলল, আমাদের এইভাবে দাঁড় করে রাখার মানে কি? তাদের মধ্যে থেকে একটা ছেলে বলল, কেন দাঁড়িয়ে থাকতে কি সমস্যা হচ্ছে? লামিয়া বিরক্ত হয়ে বলল, জি হ্যাঁ, অনেক অসুবিধা হচ্ছে। আপনাদের এমন উদ্ভুত মার্কা চেহারা দেখতে খুব বিরক্ত লাগছে। সিনিয়ররা সবাই কপাল কুঁচকে তাকালো। একটা ছেলে বলল, এই যে মিস, আমরা উদ্ভুত দেখতে? সোজাসাপটা উত্তর দিল লামিয়া, কোনো সন্দেহ আছে? পিছন থেকে একটা ছেলে বলল, রাসেল ভাই, মায়া কিন্তু বেশি পটর পটর করতেছে। লামিয়া বাঁকা চোখে ছেলেটার দিকে তাকালো। মাহির একবার লামিয়ার দিকে তাকিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। রাসেল বলল, এই মেয়ে, আমাদের ভয় পাও না? লামিয়া বলল, কেন, আপনারা জঙ্গলি নাকি যে ভয় পাবো? রাসেল বলল, দাঁড়া, বাইরে আইতাছে, আসলেই মাইয়ার পটর পটর বন্ধ করা দিবে। লামিয়া প্র উঁচিয়ে বলল, তাই নাকি? রাসেল বলল, হ। লামিয়া বলল, আর ঠিক কতক্ষণ অপেক্ষা করব? রাসেল বলল, যতক্ষণ ভাই না আসে। দেখো, তোমার গুন্ডা বানাই দিছে রাসেল ভাই। লামিয়া কিছু বলতে যাবে, তার আগেই একটা বাইক এসে থামলো তাদের সামনে। সব ছেলেরা একসাথে বলে উঠল, ওই তো ভাই এসেছে। তা শুনে লামিয়া কপাল কুঁচকে তাকালো। সাদা শার্ট কালো প্যান্ট পরা একটা ছেলে তাদের সামনে এসে দাঁড়ালো। একটা ছেলে একটা চেয়ার এনে দিলেই সে আরাম করে বসে বলল, এবার বল, কি হয়েছে? রাসেল বলল, ভাই, এই মাইয়া বেয়াদবি করছে। মাইয়ার অনেক তেজ ভাই, আমরা পারি নাই, তাই আপনারে ডাকছি। বসে থাকা ছেলেটার সামনে তাকাতেই তার চোখ আটকে গেল শ্যামবর্ণের মেয়েটাকে দেখে। খয়েরি রঙের কামিজ, ওড়না গায়ে ক্রস করা, চুলগুলো বেনি, সামনের দিকে লেয়ার কাট, চুলগুলো মুখের দিকে ছড়িয়ে পড়েছে। মুখে একরাশ বিরক্তি নিয়ে কালো বাদামি চোখগুলোতে তেজ দেখা দিচ্ছে, যা তাকে মুগ্ধ করেছে। সে সবসময় ভার্সিটিতে আসলে মেয়েরা গলায় ওড়না ঝুলিয়ে রাখে, মুখে এক গাদা মেকআপ করে আসে, যা দেখতে তার বিরক্ত লাগে। কিন্তু এই মেয়ের মধ্যে তার চিটেপোটাও নেই, একদম সাদামাটা। একটানে চেয়ে আছে লামিয়ার দিকে ছেলেটি। পাশ থেকে রাসেল হালকা ধাক্কা দিয়ে বলল, জুনায়েদ ভাই। তা শুনে জুনায়েদ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। লামিয়া ভ্রু কুচকালো। তার মানে ছেলেটার নাম জুনায়েদ। তাতে তার কি? জুনায়েদ হালকা কাশি দিয়ে বলল, সিনিয়রদের সাথে বেয়াদবি করেছ? লামিয়া বলল, র্যাগ না দিলে যদি বেয়াদবি হয় তাহলে বলবো হ্যাঁ করেছি। জুনিয়াত বড় বড় চোখ করে বলল, চিনো আমাকে? আমি কে? লামিয়া বিরক্ত হয়ে বলল, আপনি নিজেই যদি আপনাকে না চিনেন তাহলে আমি কি যে আপনাকে চিনব? সবাই হাঁ করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। জুনায়েদ গম্ভীর গলায় বলল, তোমার নাম কি? লামিয়া বলল, নাম দিয়ে কাম কি? যে কাজের জন্য এসেছেন সেটাই বলুন। জুনায়েদ লামিয়ার কথায় থমকে গেল। রাসেল তেড়ে এসে বলল, এই মেয়ে ভাইয়ার সাথে এভাবে কথা বলার সাহস কি করে হয় তোমার? রাসেলকে বকবক এতক্ষণ লামিয়া মুখ বুজে সহ্য করেছিল, কিছু বলার নাই। কিন্তু রাসেল লামিয়ার দিকে তেড়ে আসতে লেগে লামিয়ার রাগ কন্ট্রোল করতে পারল না। রাসেল তেড়ে আসতেই লামিয়া রাসেলের মেইন পয়েন্ট বরাবর একটা লাথি মেরে বসল। রাসেল ব্যথায় কেঁকিয়ে উঠল। সবাই লামিয়ার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। মাহির সাইডে চেয়ে দাঁড়ালো। জুনায়েদ চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেল। লামিয়ার আগে রিডি করতে করতে বলল, সাহস আমার অনেক। আমার সাহস দেখেছেন কি? আমার দিকে দ্বিতীয়বার তেড়ে আসার সাহস দেখালে খুব খারাপ হবে। বলে রাগে চোখে দিয়ে জুনায়েদকে শাসিয়ে চলে গেল। জুনায়েদ হাঁ করে তাকিয়ে রইল লামিয়ার যাওয়ার পানে। পাশ থেকে একটা ছেলে বলল, ভাই, মাইয়ার টেস্ট দেখলেন? আর আপনারে শাসিয়ে চলে গেল। জুনায়েদ বাঁকা হেসে বলল, আর লাইক হার। রাসেল ব্যথায় কেঁকিয়ে উঠল, ভাই, আপনি পাগল হয়ে গেছেন। মাইয়া মাইরি অনেক ডেঞ্জারাস। জুনায়েদ হেসে বলল, বাট আই লাইক হার। মেয়েটাকে আরো জানতে হবে, খোঁজ নাও মেয়েটার। বলেই চলে গেল। কাঠফাটা রোদে দোতলা বাড়িসহ একটি খালি জমির উপরে কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেলাল শিকদার। তার পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে রাহিম শিকদার। তাদের ঠিক সামনে কোমরে আঁচল গুজে দাঁড়িয়ে আছে আজমেরি বেগম। আজমেরি বেগম রেখে বলল, দেখ রহিম, আমাকে জমির উপর 1 বিন্দু পরিমাণ একটা কোপ দিলে তোরে আমি মাটিতে পুঁইতে রাখবো। রহিম বলল, এই পুরি, পারলে আমিও কম দেখামো না যে তোরে মাটিতে পুঁতা রাখে। আর এইটা তোমাকে নয়, আমাকে জমি। বাড়ির পাশে জমি ইসলাম পরিবারের, কিন্তু শিকদার পরিবার দাবি করে এটা নাকি তাদের জমি। বাড়ির সব কর্তীরা এক সাইডে দাঁড়িয়ে আছে। বাড়ির সব কর্তারা অফিসে, এখনো বাসায় আসে নাই। রাশেদা বেগম তো ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। তহমিনা বলল, আজকে আবার কি হবে কে জানে। এই বেলাল শিকদারের চেয়ে মানুষের জমিতে এত লোভ, মন চায় বেটার চুল ধরে টেনে ছিঁড়ে ফেলি। তখনই মাহির আর লামিয়া বাসায় এসে পৌঁছে চিল্লাচিল্লি শুনে সেখানে গেল। তাদের দুজনকে দেখে তাইবার দৌড়ে গেল তাদের কাছে। লামিয়া জানতে চাইলে সব খুলে বলল। লামিয়া রেগে সেখানে গেল। সাহস কত, তার প্রাণপ্রিয় জমির থেকে আবার মাটি নিতে এসেছে। ভেবেই আরো রেগে গেল লামিয়া। পেছন পেছন তাইবা আর মাহিরও। লামিয়া চোখের চশমা টেনে বলল,
তোমরা টেনশন করো না, আর দেখো চলে এসেছে আমাদের বাড়ির বিখ্যাত 3 বিচ্ছুদের সর্দার। হামিদা হেসে বলল, এইবার তো তাহলে আমরাই জিতবো। রাশেদা বেগম বললেন, 4 মাথা যখন এক হয়েছে তাহলে আর কারোর কিছু করতে হবে না। বলে সবাই সামনে তাকালো। রহিম আজমিনীর কথা শুনে মাটিতে কোদাল দিয়ে কোপ দিতে লামিয়া কোদাল ধরে ফেলল। লামিয়া কপাল কুঁচকে বলল, চাচা আপনি খুব ভালো করে জানেন এটা আমাদের জায়গা, তাহলে সবসময় এইখান থেকে মাটি কেটে নেন কেন? রহিম বলল, আইসে ওগো জায়গা, কান খুইলা শুন, এটা আমাগো জায়গা। আপা আপনি কিছু কন না কেন? বেলাল সাহেব লুঙ্গি তুলে বলল, এই সেরি, এই এটা আমাগো শিকদার পরিবারের জমি, মানে আমাগো জমি। পাশ থেকে মাহির বলল, আপনাদের জমি, তার প্রমাণ কি? রহিম বলল, দেখছেন আপা, দেখছেন, ওরা প্রমাণ চাই। বলেই চাটের হাতা গুটিয়ে আবার বলল, আপা আপনি খালি আদেশ দেন, এইখানে লাশ ফালাই দিমু। আজমিরি বেগম তেরে বললেন, ওরে আমার গোলাম রে, তুই লাশ ফালাবি আর আমরা সাইয়া দেহুম? আয় খালি একবার, এই কোদালের বাড়ি একটাও মাটিতে পড়বো না, আয় তুই। কি, তুই আমার পোলারে কোদাল দিয়ে মারবার চাস? পেছন থেকে বেলাল সাহেবের স্ত্রী রহিমা বেগম বললেন, তার স্ত্রী অনেক মোটা শরীরের ভারে হাঁটতে পারে না, তাই সবাই আলুর বস্তা বলে সম্বোধন করে তাকে। আজমেরি বেগম বললেন, ও আল্লাহ, ঝগড়া করবার পারবি না দেখা কি এখন এই আলুর বস্তারে মাঠে নামাবি? এই মুটকি, সর সর সর, কইলাম সইটা তারা, আমাকে জমির কষ্ট হইতাছে। রহিমা বেগম অনেক কষ্টে এগিয়ে এসে বললেন, এই বুড়ি, কথা হিসাব কই রাখো, কিন্তু কইলাম। আজমেরি বেগম বললেন, ইউ স্টুপিড, ইউ যত নষ্টের গোড়া, তোর জামাই আর তোর পোলা কত বড় সাহস আমার জমিতে আইয়া মাটি তুইলা লয়, সাহস কত? রহিমা বেগম বললেন, ওই তোরা কি মনে করস তেজ তো আছে আমাকে নাই? শোন, বেশি কিছু কমো না, এমনি ধরুম আমার পায়ের নিচে হালামো। এই যে আমার এই শরীরটা দেখছস, এই শরীর দিয়া এমন এক জাতা দিমু, গদ কইরা পেটের সব বাইর হইয়া যাইব। আজমেরি বেগম বললেন, আহারে, ওই জাতা দিব আর আমি আঙ্গুল চষুম। তোর ওই ফুলা পেট কইরা সব তেল বাহির কইরা বাজারে বেইসা দিমু। রহিমা বেগম বললেন, ওরে আল্লাহ গো আল্লাহ, ও আমার পেট ফুটা করব আর আমি চাইয়া দেখুম। ওই বুড়ি, ওই মাথায় তুললে আমি যদি তোরে আসান না মারি, তুই কই যাইবার পারবি, হিসাব আছে? লাস্টের কথা হাত বুলিয়ে বলল। আজমেরি বেগম রেগে বললেন, এই মুটকি, হাত নাড়ায় কথা কবি না, হাত একেবারে ভাঙ্গা ফেলামু। তোর জামাই আর পোলারে সাবধান কইরা দিস কইলাম, আবার যদি আমাকে জমির মাটির নিবার আহে তাহলে ঠ্যাং কাইটা হাতে ধরাই দিমু, ওই ঠ্যাং নিয়ে আর হাঁটবার পারবি না। ওকে, থ্যাংক ইউ। রহিমা বেগম চেঁচিয়ে বললে, আহারে, আমার পোলার জামাইয়ের ঠ্যাং কাটবো আর আমি বইয়া থাকুম? গোষ্ঠী শুদ্ধ সবগুলোর মামলা দিমু। ইউ আর কালপ্রিট। কালপ্রিট কথাটা আজমেরি বেগম বোঝে নাই, তাই সে রেগে বললে, তুই কি কইলি? আমার কালকে আমার পিঠে কিলাবি আর আমি বইয়া থাকুম? তোর মুখ ধুইলে আমি ভাঙ্গা দিমু। এই জমির থেকে তোরা কেমনে মাটি নেস আজকে আমি হেরাই দেখমো। ইউ আর আন্ডারস্টিমেট। রহিমা বেগম হো হো করে হেসে বলল, মূর্খ বেটি, আই উইল কিল ইউ। আজমেরি বেগম বলল, আই লাভ হিম। রহিমা বেগম বলল, আই হেট ইউ, আই হেট ইউ। রহিমা বেগমের সাথে তাল মিলিয়ে ছেলে বলল, আই হেট ইউ। আজমেরি বেগম লামিয়া আর মাহির তাইবার দিকে তাকিয়ে বলল, তোরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখোস? তোর দাদির প্রতিশোধ নিবি না? লামিয়া এগিয়ে এসে বলল, আহা দাদি, তুমি এমন গরিব ছোট লোকদের সাথে মুখ লাগাচ্ছ কেন? ওরা তো ছোট লোক, দেখো না বারবার অন্যের জমি নিজের নাম করে, গরিব তো। তাই এগিয়ে এসে বলল, ঠিকই তো দাদি, ওই গরিব ছোট লোকদের সাথে আমাদের কি যাই বলো? রহিম রেগে বলল, এই তোরা কাকু ছোট লোক কোষ, ছোট লোক হইয়া তোরা। মাহির শান্ত গলায় বলল, আমরা তোদের মতো ছোট লোকই করে অন্যের জিনিস টানাটানি করি নাকি? রহিম দাঁত চেপে বলল, দেখ, তোরা বেশি কথা বলিস না কিন্তু, বেশি বাড়াবাড়ি করলে আমার মারে দেখোস না, তোকে ওপর ঢিলা মাইরা ফালাই দিমু। তাই বা হো হো করে হেসে উঠল। ঢিলা মারার আগে তুই উষা করতে পারিস না কি না তাই দেখ, পরে দেখুম ঢিলা মারার সময় তোর মা তোর উপরে পড়ে গেছে আর তুই শহীদ হয়ে গেলি। পাশ থেকে মাহির খিলখিল করে হেসে বলল, ঠিকই তো বলেছিস, পরে চারিদিকে ব্রেকিং নিউজ হবে। শিকদার বাড়ির ছেলে বেলাল শিকদারের একমাত্র ছেলে রহিম শিকদার আলুর বস্তার অন্যের উপর ঢিল মারতে চেয়ে সে বস্তার নিচেই পড়ে চাপা পড়ে শহীদ হয়ে গেছে। সবাই হেসে উঠল। রহিম কিছু না পেয়ে কান্নায় ভেঙে পড়ল। আপা আপনি আম্মারে কম কম খাওয়াবেন এখন থেকে, বলে ভো ভো করে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। পেছন থেকে সবাই আবার হেসে উঠল। রহিমা বেগম হাত বুলিয়ে বলল, তোদের আমি দেখে নিব, বলেই তার ভারী শরীর টেনে আস্তে আস্তে চলে গেল। সাথে বেলাল সাহেবও সরে গেলেন। আজমেরি বেগম খুশিতে নাতি নাতনিদের কাঁধে হাত রেখে বিজয় উল্লাস করতে করতে বাড়ির দিকে চলে গেলেন। নিজের রুমে গিয়ে লামিয়া লম্বা শাওয়ার নিয়ে খেয়ে বিছানায় শুয়ে পড়ল।
সে আজ ভীষণ ক্লান্ত। চোখ বুঝতেই সকাল কিছু অতীত ভেসে উঠতেই লামিয়া ফট করে তাকিয়ে উঠে বসলো। কাছ থেকে পানি নিয়ে হাতের উল্টো দিক দিয়ে মুখটা মুছে গা এলিয়ে দিল বিছানায়। অফিস রুমে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে লাবিব। দেশে এসেছে এত বছর পর, ভেবেছিল একটু ঘুরবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, কিন্তু তার বাবা জোর করে অফিসের সব দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই নিয়ে লাবিব ভীষণ বিরক্ত। সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি পথে রওনা দিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল। হঠাৎ ফোন বেজে উঠল। ফোন কানে দিতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘড়ির দিকে তাকালো। বিকেল 4:30 বাজে। মনে হলো একটু ঘুমালে ভালো লাগবে। কিছু না ভেবেই সে ঘুমিয়ে গেল। ওদিকে ঘুম থেকে উঠে লামিয়ার কোনো কিছুই ভালো লাগছে না। বিরক্তি মুখে সে এক মগ চা বানিয়ে নিল। হাতে গিটার নিয়ে ছাদে উঠে গেল শেষ বিকালটা উপভোগ করার জন্য। ছাদে গিয়ে দেখলো তার আগে শারমিন, লামহা, হামিদা, মায়ের, তায়েব, তাইবা, ফাহিম আর হাফসা সবাই বসে আছে। লামিয়ার হাতে গিটার থেকে হাফসা অবাক হয়ে বলল, তুমি গিটার বাজাতে পারো? হামিদা গর্ব করে বলল, শুধু গিটার না, আমাদের লামিয়া খুব ভালো গানও গাইতে পারে। হামিদার কথা শুনে সবাই খুশিতে চিৎকার দিয়ে উঠল, তাহলে প্লিজ একটা গান শোনাও। লামিয়া মাথা নেড়ে হাসলো, ঠিক আছে। মাহির হাত চাপড়ে বলল, তাহলে আজকে ছোট্টখাটো একটা গানের আসর জমুক, কি বলো? সবাই একসাথে বলল, হ্যাঁ। তাইবা আর লামহা নিচে গিয়ে জুস, চিপস, চানাচুর নিয়ে এলো। সবাই মিলে গোল হয়ে বসলো। শারমিন হাসি মুখে বলল, তাহলে শুরু করা যাক। লামিয়া হেসে গিটারে টুংটাং সুর তুলে গান ধরলো, আমার প্রশ্ন তারে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রব দিশেহারা। গানের আসর জমে উঠল। সবাই মুগ্ধ হয়ে লামিয়ার গান শুনছিল। ওদিকে লাবিব তখনও ঘুমোচ্ছিল। হঠাৎ এত চেঁচামেচি আর গান শুনে বিরক্ত হয়ে ছাদের দিকে পা বাড়ালো, কিন্তু চিলেকোঠার কাছে এসেই তার সব রাগ উধাও হয়ে গেল। বিস্ময় দাঁড়িয়ে রইল। অবাক হয়ে লামিয়ার গান শুনছিল। মিনমিন করে বলল, এই মেয়ে আবার গান কবে শিখলো? তারপর কিছু একটা ভেবে ঠোঁটে মুচকি হাসি এঁকে লামিয়ার গান শুনতে লাগলো আড়াল থেকে। চারিপাশে মৃদু বাতাস বইছে। সন্ধ্যার আকাশটা যেন অন্যরকম শান্তিতে ভরে আছে। সবাই চুপচাপ হয়ে বসেছিল। হঠাৎ মাগরিবের আজান পড়তেই একে একে সবাই নিচে নেমে গেল, শুধু লামিয়া বাদে। নামাজ শেষে রাশেদা বেগম সবাইকে ডাক দিলেন পাকোড়া খেতে। সবাই নিচে খেতে বসলো। তখন লতিফা বেগম হামিদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, লামিয়া কোথায়? হামিদা ক্লাসে নিয়ে হাতে নিয়ে বলল, ও তো নিচে আসেনি, বলেছে কিছুক্ষণ পরে আসবে। লতিফা বেগম কিছু না বলে আবার খাবার দিতে লাগলেন। এদিকে লাবিব পাকোড়ায় হাতে না দিয়ে উঠে দাঁড়ালো। লতিফা বেগম অবাক হয়ে বললেন, এই কি লাবিব, তুই খাবি না? লাবিব হালকা হেসে উত্তর দিল, খাবো আন্টি, একটু পরে, আমার একটু কাজ আছে, বলেই চলে গেল। মাহির বাঁকা চোখে লাবিবের দিকে তাকালো, আবার চুপচাপ খাওয়ায় মন দিল। চিলেকোঠার সামনে এসে দাঁড়াতেই কপালে ভাঁজ ফেলল লাবিব। ছাদের ফ্লোরে শুয়ে আছে লামিয়া, বুকের উপর হাত রাখা, চোখ দুটো বন্ধ। মৃদু বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, মুখের উপর পড়েছে। লাবিব পা টিপে টিপে এসে লামিয়ার পাশে বসলো। হালকা হেসে আস্তে করে চুলগুলো সরিয়ে দিতে গিয়েই তার চোখ গেল লামিয়ার গালের দিকে। লাবিব এক মুহূর্ত চুপ করে রইল। তারপর আস্তে করে গালে হাত রাখতেই লামিয়া নড়ে চড়ে উঠল। লাবিব দ্রুত হাত সরিয়ে দূরে সরে গেল। চোখ খুলে তাকাতেই লামিয়া ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে কি করছেন? লাবিব কপালে ভাঁজ ফেলে বলল, সেটা তো আমার প্রশ্ন, তুই এখন এখানে কি করছিস? লামিয়া উঠে বসলো, এলোমেলো চুলগুলো খোপা করে নিল। তারপর সামনে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, বলে উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলো। লাবিব হঠাৎ রেগে গিয়ে লামিয়ার খোপা করা চুল শক্ত করে আঁকড়ে ধরল। নিজের সামনে টেনে নিয়ে গিয়ে বলল, সবসময় তাড়ামি করিস কেন? আর এমন তাড়া তো তুই ছিলি না আগে। চুল টানাটানিতে ব্যথা পেয়েও লামিয়া শান্ত চোখে তাকিয়ে রইল লাবিবের দিকে। লাবিব লামিয়ার চোখে চোখ রেখে বলল, তার আমি আমার সাথে করবি না, মেয়েদের আমি অনেক সম্মান করি, তাদের গায়ে হাত তোলা আমার পছন্দ নয়। বলে খোপা ছেড়ে দিতেই চুলগুলো এলোমেলো হয়ে মুখে এসে পড়ল। তারপর ভয় দেখানোর ভঙ্গিতে বলল, এই চুল খোলা রেখে এতক্ষণ ছাদে বসেছিলি? তোর ভয় হয় না যদি জিন ভূত এসে তোকে নিয়ে যেত? জানের ভয় নেই তোর, মরার কি এত শখ? লামিয়া পাকা হেসে চুলগুলো আবার খোপা করে গিটার হাতে নিল। শান্ত চোখে লাবিবের দিকে চেয়ে রইল। আমি ভোরের জড়া পাতা, আমার মরার কিসের ভয়, বলে ছাদের সিঁড়ি ধরে নিচে নেমে গেল। লাবিব লামিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল নিঃশব্দে। এতটা চেঞ্জ কিভাবে হতে পারে একটা মানুষ, তা ভেবে পায় না লাবিব। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো লামিয়া। কিছুক্ষণ থ হয়ে বসে রইল। ছাদে বসে শুয়ে থাকার কারণে শরীরটা চুলকাচ্ছিল, তাই জামা নিয়ে বাথরুমে ঢুকে গোসল করতে চলে গেল। চায়ের কাপ হাতে নিয়ে ধীর পায়ে রাশেদের সামনে এসে দাঁড়ালো শারমিন। দরজায় হালকা টোকা দিতে ভেতর থেকে রাশেদ বলল, মা এসেছো, ভেতরে আসো। শারমিন কোনো কথা না বলে আস্তে পা ফেলে রুমে ঢুকলো। ভেতরে ঢুকতেই তার চোখ হা হয়ে গেল। একটু আগেই অফিস থেকে ফিরে
মাথা ধরেছে বলে আনোয়ারা বেগমকে চা দিতে বলেছিলেন রাশেদ। তারপর রুমে এসে গোসল করে ফ্রেশ হলো। এই মাত্রই বের হয়েছে, মেয়েটা চুল মুছছে, পরনে শুধু শর্টস প্যান্ট। রাশেদ ভেবেছিল তার মা চা নিয়ে আসবে, তাই পেছনে না তাকিয়েই বলল, মা এতক্ষণ লাগে চা দিতে? বলেই ঘুরে দাঁড়াতেই তার চোখে পড়ল শারমিনের দিকে। হা হয়ে তাকিয়ে আছে মেয়েটি। মুহূর্তেই পুরো কুঁচকে এলো, আলমারি খুলে একটা টি শার্ট বের করে পরে নিল। রাশেদ মুখ গম্ভীর করে বলল, আপনি আমার রুমে এক কেন? শারমিন চোখ নামিয়ে আস্তে করে বলল, আপনার নাকি মাথা ব্যথা, তাই বড় মা আমাকে চা পাঠিয়েছিল। রাশেদ রুদ্ধ স্বরেই বলল, আমি তো মাকে বলেছিলাম, আপনি কেন এসেছেন? শারমিন শান্ত গলায় উত্তর দিল, বড় মা একটু ব্যস্ত ছিলেন, তাই আমাকে দিয়ে পাঠালেন। রাশেদ বিরক্ত হয়ে বলল, নিয়ে যান এই চা, আমি খাবো না। শারমিন বলল, কেন? আপনার তো মাথা ব্যথা, খেয়ে নিন না। রাশেদ গম্ভীর কণ্ঠে বলল, আমি খাবো না, নিয়ে যান। শারমিন কষ্টের স্বরে বলল, আমি নিয়ে এসেছি, দেখে খাবেন না? রাশেদ ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি যেমন ভাববেন। শারমিন এবার জেদি ভঙ্গিতে সামনে গিয়ে কাপটা রাশেদের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনাকে এই চাই খেতে হবে। রাশেদ বিরক্তিতে হাত ছাড়া দিতে কাপটার কাত হয়ে গরম চা ঢেলে পড়ল শারমিনের হাতে। মাথায় চোখ মুখ বুজে কেঁদে উঠল শারমিন, সাথে হাত লাল হয়ে গেছে। রাশেদ মুহূর্তেই হতবাক, তাড়াতাড়ি পানি এনে শারমিনের হাত ধরাতে লাগলো, কিন্তু শারমিন হাত সরিয়ে নিল। রাশেদ তাতে দাঁত চেপে বলল, থাপ্পড়ে কাল লাল বানিয়ে ফেলবো, হাতটা দিয়ে দিন বলছি। পানি না দিলে ফোসকা পড়ে যাবে। কিন্তু শারমিন কিছু না বলে চোখ মুছে আস্তে উঠে দাঁড়ালো। হাতের যন্ত্রণা চেপে ঠোঁট কামড়ে নিচ থেকে ভাঙা কাপের টুকরো কাপা হাতে তুলতে লাগলো। রাশেদ থেকে ভীষণ রেগে গেল, ধমক দিয়ে বলল, আপনাকে এসব তুলতে বলেছি আমি, রাখুন, হাতে লেগে যাবে। বলতে না বলতেই হাতে কাচের টুকরো পেতলো, রক্ত ঝরতে পড়তে শুরু করলো। এবার রাশেদের রাগ চরমে উঠল। সে শারমিনের হাত সরে টান ধরে দাঁড় করিয়ে বলল, এত জেদ কেন? থাপ্পড়ে এই জেদ বের করে দেব, বেয়াদব মেয়ে। শারমিন এতক্ষণ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল রাশেদকে। চোখ ভিজে গেলেও তেজি স্বরে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আমি বেয়াদব। আপনার জন্য চা আনতে চাইনি, জোর করে পাঠানো হয়েছে বলে এসেছিলাম। ভুল হয়েছে আমার, ক্ষমা করবেন। আপনাকে আমি যে এতটা ঘৃণা করেন আমি জানতাম না, সত্যিই জানতাম না। আর কখনো এমন বেয়াদবি করবো না, কোনো দিনই না। বলে দরজা ঠেলে দ্রুত চলে গেল। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নিজের উপর রাগ লাগছে ভীষণ। যদি কাপটা সরাসরি হাতে নিত তাহলে শারমিনের হাতে গরম চা পড়তো না, কাচের টুকরোতে হাতও কেটে যেত না। রাগে কটকট করে রুম থেকে বেরিয়ে গেল সে। হাতে বই নিয়ে চোখে সাদা চশমা এঁটে দোতলার লম্বা বারান্দার অন্ধকারে চুপচাপ হয়ে বসে আছে লামহা। ফোনে কথা বলতে বলতে বারান্দায় পা রাখলো আবির। কথা শেষ করে পাশে তাকাতেই চমকে উঠল। বুকের ভেতরে থুতু মেরে বলল, এইভাবে ভূতের মতো বসে আছিস কেন তুই? লামহার কোনো উত্তর নেই, সে আকাশের দিকে চেয়ে আছে চুপচাপ। আবির পুরো কুঁচকে কাছে গিয়ে বলল, লামহা। তবুও কোনো উত্তর নেই। আবির বিরক্ত হয়ে মাথায় হালকা টোকা দিল। লামহা তীরে ঘাড় কাত করে শান্ত চোখে তাকিয়ে আবিরের দিকে। সেই চোখে এমন এক নিস্তব্ধতা যে আবির হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। মনে হলো মেয়েটা যেন ভূতের মতো আচরণ করছে। এমন সময় পেছন থেকে তায়েব চিৎকার করে উঠল, লামহা, একটিলো। তায়েবের হঠাৎ চিৎকারে আবির ভয়ে লাফিয়ে উঠল। সেটা দেখে তায়েব ভরকে গিয়ে বলল, ভাইয়া এভাবে ভয় পাচ্ছেন কেন, কি হয়েছে? আবিরের ভয় পাওয়া মুখ দেখে লামহা ফিক করে হেসে উঠল। তারপর তায়েবের দিকে তাকিয়েই শান্ত গলায় বলল, তায়েবাকে খুঁজে আন, আমি আসছি। তায়েব একবার আবিরের দিকে ভয় পাওয়া মুখের দিকে তাকালো, তারপর নিচে নেমে গেল। আবিরের ভয় পেয়ে যাওয়া দেখে লামহা মুচকি হেসে বলল, ভয় কি খুব পেয়েছেন? আবির বেচারা ভয়ে মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। লামহা ধীরে ধীরে এগিয়ে এসে আবিরের দিকে তাকিয়ে বলল, আপনি দেখি ভীষণ ভীতু, ভয় পাবেন না, আমরা লুকোচুরি খেলছিলাম। কথা বলে হাসতে হাসতে চলে গেল লামহা। আবির নিঃশ্বাস ফেলে তার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। মনে মনে ভাবলো, আর একটু হলে তো হার্ট অ্যাটাক হয়ে যেত। ভেবে ঠোঁট উল্টালো আবির। প্রায় 1 ঘন্টা ধরে গোসল শেষে বেরিয়ে এলো লামিয়া। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। নিচ থেকে খাবারের জন্য ডাক এসেছে। চুলে গামছা পেঁচিয়ে নিচে নেমে টেবিলে বসলো। হঠাৎ তার মনটা কেমন করছে, ভালো লাগছে না কিছুই। এত অস্থির লাগছে কেন বুঝতে পারে না। চুল না মুছেই নিচে চলে গেল খাবার খেতে। খাবারের টেবিলে সবাই উপস্থিত, শুধু শারমিন নেই। তাই সাবরিনা বেগম সাফওয়ানকে জিজ্ঞেস করলেন, তোমার বোন কোথায়? ফারিয়া খেতে খেতে উত্তর দিল, তখন ডাকতে গিয়েছিলাম, আপু বলেছে ওর পেট ভরা, খাবে না। সাবরিনা আর কিছু বললেন না, কিন্তু রাশেদের গলা দিয়ে খাবার নামছে না। মাথা নিচু করে প্লেটে আঁকিবুকি করতে দেখে আনোয়ারা বেগম বললেন, কি ব্যাপার রাশেদ, খাচ্ছিস না কেন? রাশেদ নিচু গলায় বলল, খাচ্ছি তো মা, বলেই ভাত মুখে নিল। লাবিব চুপচাপ খাচ্ছে। লামিয়া একবার তার দিকে তাকালো, তারপর আবার নিজের খাওয়ায় মন দিল। খাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল।
রাশেদ রুমে গিয়ে ছটফট করতে লাগলো। রাত 12টা, সবাই ঘুমিয়ে গেছে। রাশেদ আস্তে আস্তে নিচে নেমে ফ্রিজ থেকে খাবার আর পানি নিয়ে আবার উপরে উঠলো। শারমিনের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দেওয়ার আগেই তার কাঁধে কেউ আলতো করে হাত রাখলো। পেছন দিক দেখে সাফওয়ান দাঁড়িয়ে আছে। রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাফওয়ান হেসে বলল, রাগের আড়ালে যে ভালোবাসা, সেটা কবে দেখাবি আমার বোনকে? রাশেদ চুপচাপ তাকিয়ে রইল। সাফওয়ান বলল, আচ্ছা ভুল হয়েছে, তোদের বিষয়ে কথা বলে আর বলবো না, বলে হেসে চলে গেল। রাশেদ খাবার হাতে নিয়ে আস্তে করে শারমিনের রুমে প্রবেশ করলো। দরজা ভিতর থেকে লাগিয়ে দিল। খোলা আকাশের নিচে দোলনায় বসে আছে লামিয়া। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তাকিয়ে আছে ওই দূর আকাশের চাঁদের দিকে। ফোনে কথা বলতে বলতে সবাই ছাদে প্রবেশ করছে লাবিব। এই সময় লাবিবকে ছাদে দেখে কপাল কুঁচকালো লামিয়া। ধীর পায়ে এগিয়ে গিয়ে লামিয়ার সামনে দাঁড়াতেই লামিয়া চোখ তুলে লাবিবের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, কি চাই? লামিয়ার কথায় লাবিব বলল, এত রাতে এখানে কি করছিস? বসে আছি, দেখতে পাচ্ছেন না? তা তো দেখতে পাচ্ছি, তবে এত রাতে ছাদে কি করছিস, তাও একা? চাঁদের যেমন কেউ নেই, সেই আমিও মূলত একাই, চাঁদের মতোই একা লাবিব ভাই। লামিয়ার কথা শুনে লাবিব চুপচাপ তাকালো লামিয়ার দিকে। লামিয়াকে কিছু বলার সাহস তার নেই, তাই সে বাকরুদ্ধ হয়ে বসে রইল। ছোটবেলায় ঝগড়াটে লামিয়া বড় হয়ে গিয়েছে, আর এখন লামিয়া ছোট্ট নেই। লামিয়ার কপালে এলোমেলো চুলগুলো লাবিব সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই লামিয়া সরে দাঁড়িয়ে লাবিবের দিকে তাকিয়ে আস্তে করে ছাদ থেকে নেমে গেল। লামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে লাবিব হালকা করে হেসে উঠল। প্রিয় রাগিনী, লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। পর্ব 5। মাথা নিচু করে বসে চোখের পানি ফেলছে শারমিন। তার সামনে দাঁড়িয়ে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদ। রুমের মধ্যে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। ফ্ল্যাশব্যাক। হাতের ব্যথা নিয়ে শুয়েছিল শারমিন। হঠাৎ রাশেদ খাবার নিয়ে রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। খাবারের প্লেটটা টেবিলে জোরে শব্দ করে রাখতেই ঘুম ভেঙে যায় শারমিনের। চোখ মেলে দেখে রাশেদ চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শারমিন তাড়াতাড়ি উঠে বসে চোখ মুছে তাকালো। না, স্বপ্ন দেখছে না, রাশেদের চাহনি কোনো নড়াচড়া নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শারমিন আস্তে করে বলল, আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? রাশেদ চোখ সরিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, তারপর এই খাবারগুলো খেয়ে ওষুধ খাবেন। শারমিন ব্রু কুঁচকে বলল, খাবো না, নিয়ে যান খাবার। আমি যা বলেছি সেটাই করবেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেয়ে নিন। ঠিক তখনই রাশেদের ফোনে কল এলো। শারমিন ব্রু কুঁচকালো। এত রাতে কে কল করে? রাশেদ পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে এলো। রাশেদ শারমিনের দিকে তাকিয়ে বলল, মিহি একটু হোল্ড করো। তারপর শারমিনকে বলল, আমি যেন ফিরে এসে দেখি খাবার শেষ করেছেন। বলে দ্রুত বেরিয়ে গেল। শারমিন কিছু বুঝলো না, তবে এতটুকু বোঝার বাকি রইল না যে রাশেদ কোনো মেয়ের সাথে কথা বলছে। বুকটা ভারী হয়ে এলো, চোখে পানি জমলো। কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। খাবার সেভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পর রাশেদ ফিরে এসে দেখল খাবার সেভাবেই পড়ে আছে, শারমিন শুয়ে আছে। রেগে বিছানা থেকে টেনে শারমিনকে উঠালো। শারমিন হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল। অবাক হয়ে তাকালো রাশেদ। ফর্সা মুখ, কান্নার কারণে লাল টকটকে নাদুস নুদুস গালগুলো টমেটোর মতো। দেখে রাশেদের হাসি পেল, তবুও হাসলো না। গম্ভীর মুখে বলল, খাবার শেষ করতে বলেছিলাম, করেননি কেন? এক কথা দ্বিতীয়বার রিপিট করতে আমার ভালো লাগে না। শারমিন চুপচাপ বসে রইল। রাশেদ হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। শারমিন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাশেদ রেগে উঠল, কি সমস্যা? ভালোভাবে বলছি, ভালো লাগছে না আপনার? রাগে অভিমানে শারমিন হঠাৎ বুকের উপর ধাক্কা দিয়ে বলল, সমস্যা তো আপনি। ব্রু কুঁচকে রাশেদ বলল, আমি কি সমস্যা করেছি? চোখ মুছে শান্ত স্বরে শারমিন বলল, কয়টা বাজে এখন? রাত প্রায় 1টা। কেন? রাগে শারমিন কলার চেপে ধরল, তাহলে কেউই নেই এত রাতে আপনাকে কল করে? এত রাতে আপনাকে কেন দরকার তার? রাশেদ শারমিনের হাত সরিয়ে শান্তভাবে বলল, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার ব্যক্তিগত ব্যাপারে বাহিরে কেউ নাক গলাক সেটা আমি পছন্দ করি না। শারমিন অবাক হয়ে বলল, আমি বাহিরের কেউ? কোনো সন্দেহ আছে? শুষ্ক কণ্ঠে উত্তর দিল রাশেদ। অভিমান চোখে চোখ রেখে শারমিন বলল, সে কি বিশেষ কেউ যার জন্য আমি বাহিরের মানুষ হয়ে গিয়েছি? হবে হয়তো। শারমিনের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। কলার চেপে ধরে ভাঙা গলায় বলল, আপনি খারাপ মানুষ, আমার বিশ্বাস ভেঙেছেন, অনেক খারাপ। আমার সাথে ভালোবাসার অভিনয় করেছেন, আমাকে ভালোবাসা শিখিয়ে অন্য কারো হাত ধরেছেন। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। রাশেদের ভিতরে রাগ জমলেও কন্ট্রোল করলো। ঠান্ডা গলায় বলল, কি করবে না করবে পরে দেখা যাবে। বলেই শারমিনকে টেনে বিছানায় বসিয়ে খাবারের প্লেট সামনে দিয়ে দিল, খেয়ে নিন, তারপর ওষুধ খাবেন, আর হাতে মলম লাগাতে হবে। শারমিন রাগে প্লেট ছুঁড়ে ফেলে দিল। দরদ দেখাতে এসেছে আমাকে? আপনার দরদ অন্য কোথাও দেখান, আমার দরকার নেই। নাটক আপনি খুব ভালো পারেন, তাই ওই মেয়ের জন্য রেখে দিন, চলে যান এখান থেকে, না হলে আমি। কথা শেষ করার আগেই ঠাস করে একটা চড় বসালো তার গালে। অবাক হয়ে তাকিয়ে থাকতেই রাশেদ রাগে তার গলা চেপে ধরল। চলে না গেলে কি করবি? চিৎকার করবি? কর দেখি।
তোর গলা দিয়ে আওয়াজ বের হয় নাকি? অনেকক্ষণ ধরে আজে বাজে শুনছি, এখন চিৎকার কর। শারমিন ছটপট করতে লাগলো। রাশেদ আরো জোরে চেপে ধরলো। তারপর হঠাৎ থেমে গেল। রাশেদ ছটপটানি বন্ধ করতে শান্তভাবে তাকিয়ে রইল তার দিকে। অবাক হয়ে রাশেদ গলা ছেড়ে দিল। শারমিন কাশতে লাগলো। চোখ মুখ লাল টুকটুকে, মনে হলো একটু ছোঁয়াতেই রক্ত গড়িয়ে পড়বে। রাশেদ নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু শারমিন কথাগুলো তাকে অসহনীয়ভাবে তুলেছিল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। শারমিন ভাঙা গলায় বলল, ছাড়লেন কেন? মেরে ফেলতেন। রাশেদ চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। তারপর আবারও হাত ধরে বিছানায় বসালো। হাঁটু গেড়ে পাশে বসে মলম লাগাতে লাগলো। শারমিন হাত সরিয়ে নিল। রাগে রাশেদ আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। শারমিন মাথা নিচু করে বসে রইল। চোখের পানি গড়িয়ে পড়ছে টপ টপ করে। বর্তমান। রাশেদ রেগে বলল, আমার রাগের কথা আপনি ভালো করেই জানেন, আর আরেকটা থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসে থাকুন, নয়তো খুব খারাপ হবে। বলে শারমিনের হাতে টেনে মলম লাগিয়ে দিল। তারপর ফ্লোর পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, আমার সাথে আবার এমন জেদ দেখালে থাপ্পড়ে কাল লাল বানিয়ে দেব। কথা শেষ করে বেরিয়ে গেল। মাথা নিচু করে বসে শারমিন অঝরে কাঁদতে লাগলো। কষ্ট হচ্ছে ভীষণ, কারণ রাশেদ তার গায়ে হাত তুলেছে বলে নয়। তার কষ্ট হচ্ছে এইভাবে যে রাশেদের জীবনে তার মূল্য নেই, সে অন্য কাউকে ভালোবাসে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল শারমিন, সে নিজেও বুঝতে পারল না। ছাদের দোলনায় শুয়ে আছে রাশেদ। সকালের আলো চোখে লাগতেই চোখ মুখ কুঁচকে ফেলল। পিটপিট করে তাকাতেই বুঝলো সকাল হয়ে গেছে। গত রাতেই শারমিন রুম থেকে বের হয়ে ছাদে এসে বসেছিল। কখন যে চোখ লেগে গিয়েছিল সেটা তার মনে নেই। রাতের ঘটনাগুলো মনে পড়তেই রাশেদের মুখ গম্ভীর হয়ে গেল। ছাদের ফ্লোরে চোখ পড়তেই তাকালো চারিপাশে অর্ধেক পুরো খাওয়া সিগারেট ছড়িয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে একে একে সবগুলো কুড়িয়ে নিতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে কারো কণ্ঠ ভেসে এলো, একটার পর একটা সিগারেট খেলে বুঝি কষ্ট কমে? চমকে পেছন ফিরে তাকাতেই দেখলো লামিয়া দাঁড়িয়ে আছে। হালকা হাসি দিয়ে রাশেদ বলল, কখন এসেছিস সেখানে? লামিয়া ধীর পায়ে এগিয়ে এসে বলল, যখন তুমি ঘুম থেকে উঠেছো তখন। রাশেদ আর কোনো কথা না বলে সিগারেটগুলো তুলে নিচের পকেটে ভরে রাখলো, পরে বাইরে ফেলে দেবে। ভাইয়া, হুম, যাকে এত ভালোবাসো তাকে এত কষ্ট দিচ্ছ কেন? কাছে টেনে নিচ্ছ না কেন? রাশেদ ঠোঁট বাঁকিয়ে হাসলো। তুই আমাকে এই প্রশ্ন করছিস? আচ্ছা আগে তুই বল, তুই কেন তাকে টেনে নিচ্ছিস না তোর কাছে? এই কথাই হো হো করে হাসতে লাগলো লামিয়া। অবাক চোখে তাকিয়ে রইল রাশেদ। কিছুক্ষণ পর হাসি থামিয়ে লামিয়া বলল, যাও এখন নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি গাছে পানি দেব। রাশেদ বুঝল লামিয়া এই বিষয়ে কথা বলতে চায় না, তাই চুপচাপ চলে গেল। লামিয়া টিউবওয়েল থেকে পানি করে গাছে পানি দিতে দিতে বাগানের দিকে তাকালো। খালি গায়ে শুধু শর্টস পরে বাগানে পোশাক করছে লাবি। ওদিকে চোখ যেতেই লামিয়া শুকনো ঢোক কিনল। কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে শয়তানি হাসি হেসে মগে করে পানি ভরে উপর থেকে লাবিবের গায়ে ঢেলে দিল। ঠাস করে পুরো পানি গিয়ে পড়ল লাবিবের ওপর। মাথা তুলতেই মগ গিয়ে সোজা মুখে লাগলো। লামিয়া হু হু করে হেসে উঠল। ভিজে চুপচুপে দাঁড়িয়ে রইল লাবিব, চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। এই মেয়েকে কালকে মনে হলো কত বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনো শয়তানের হাতটিই রয়ে গেছে ভেবে বিরক্ত হলো লাবিব। বেঞ্চি কেটে লামিয়ার নিচের রুমে চলে গেল। লাবিব বিরক্তি মুখে পাশ থেকে টাওয়াল নিয়ে শরীর মুছতে মুছতে নিচের রুমে ঢুকলো। টেবিল থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিনে চোখ পড়তেই দেখল মনিকা নামে সেভ করে নাম্বার থেকে 20টা কল মিস কল। লাবিব সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। ওপাশ থেকে শোনা গেল না। লাবিব শান্ত গলায় বলল, তুমি তাহলে এসো, কালকে আর আমাদের বাসায় আমরা শিফট হব, আর কোনো সমস্যা হবে না। বলে কল কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। নাস্তা শেষ করে সবাই যে যার কাজে বেরিয়ে গেল। বসার ঘরে শুধু বাড়ির কর্ত্রীরা বসে আলাপ করছে। আর দু একদিন পরেই খান পরিবারের সবাই তাদের বাড়িতে গিয়ে উঠবে, সেই নিয়েই আলোচনা। ঠিক তখনই হঠাৎ করেই কলিং বেলের শব্দে তাদের কথা বন্ধ হলো। রাশেদা বেগম দরজা খুলতে চোখে পড়ল সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের এক যুবক। পরনে সাদা পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। ভদ্র হাসি দিয়ে সালাম জানালো। কে তুমি? কাকে চাই? রাশেদা বেগম প্রশ্ন করতেই যুবক মাথা নুইয়ে বলল, জি আন্টি, আমি জুনায়েদ আহমেদ, লাবিবের ছোটবেলার বন্ধু। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো চেনা কণ্ঠ, এসে গেছিস? লাবিব দৌড়ে এসে জুনায়েদকে জড়িয়ে ধরল। আই, সবার সাথে পরিচয় করিয়ে দেই। সবার সাথে পরিচয় পর্ব শেষে দুজনেই উপরে চলে গেল। বন্ধুর সাথে দেখা হওয়ায় লাবিব দারুণ খুশি। দরজা বন্ধ করে আড়মোড়া ভেঙে বসলো। বলল, বলতো তোর খবর কি? এই তো, যা দেখছিস, হেসে উত্তর দিল জুনায়েদ। বিয়ে শাদী করছিস নাকি? মজা করে জিজ্ঞেস করল লাবিব। আরে না, কাজ করতে করতে দিন শেষ, আবার বিয়ে, হাসলো জুনায়েদ। একটু থেমে তাকিয়ে বলল, তোর ঝাঁসি কি রানী কি কি খবর এখন? আছে নাকি বিদেশ গিয়ে বিদেশে ম্যাম দেখে মন পাল্টে গেছে? লাবিব মুচকি হাসি দিয়ে বলল, সে আজও আমার হৃদয়ে আছে। সে ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে লাবিব চোখ তুলেও তাকায় না। আর সে ছাড়া অন্য কোনো নারীর জায়গাতেই নেই আমার হৃদয়ে। বা, আমাদের লাবিব তো প্রেমে পুরো দেওয়ানা। মজা করে বলল জুনায়েদ। তো বিয়ে কবে করবি?
সে যেদিন আমার সামনে আসবে। যদি না আসে তখন? জানি না, হালকা গম্ভীর স্বরেই বলল লাবি। এখন তোর কথা বল, কাউকে পছন্দ করিস নাকি? প্রেম করি বললে কম হবে, আমি তার প্রেমে পুরো উল্টে গেছি। ঘুমালেও শুধু ওর মুখ দেখি। মেয়ের নাম কি, কোথায় থাকে? কিছুই জানি না, একদিন ভার্সিটিতে দেখেছিলাম। তারপর যত খুঁজেছি পাইনি। কণ্ঠ ভারী হয়ে এলো জুনাইদের। লাভের বন্ধুর কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না, ভাগ্য চাইলে অবশ্যই পাবি। দুজনেই টুকটাক আড্ডায় মেতে উঠল। এইদিকে 1 ঘন্টা ধরে তাই বাথরুমে বসে আছে, বাইরে দাঁড়িয়ে মাইর, তাইবা আর লামিয়া হইচই করছে, কিন্তু তবুও সে বের হচ্ছে না। উপায় না পেরে লামিয়া নিজের রুম থেকে কিছু একটা নিয়ে এলো। কিচেন থেকে লাইটার নিয়ে ফিরতেই মাহির আর তাইবা তার চেহারা দেখে বুঝে গেল কি হতে যাচ্ছে। তারা শয়তানি হাসি দিয়ে সরে দাঁড়ালো। চেয়ারে উঠে লামিয়া বোম চালিয়ে বাথরুমের ফাঁক দিয়ে ছুড়ে দিল। ঠাস করে আওয়াজ হতেই ভেতর থেকে তাইব চেঁচিয়ে উঠল, আমি বের হয়ে তোদের কি হাল করি শুধু দেখিস। হাসি চেপে মাহির, তাইবা এবং লামিয়া বলল, তাড়াতাড়ি বের হো, অপেক্ষায় আছে। হাসি ঠাট্টা করতে করতে তারা নিচে নামলো। হঠাৎ লাবিবের ঘর থেকে অট্টহাসির শব্দ শুনে দাঁড়ালো। লামিয়ার চোখ চকচক করে উঠল। দ্রুত রুম থেকে বোমের প্যাকেট এনে মাহিরের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার সহ্য হয় না বেশি হাসি। মাহির আতঙ্কিত স্বরে বলল, পাগল নাকি? লাবিব ভাই রেগে গেলে আমাদের খবর আছে। কিন্তু লামিয়া পাত্তা দিল না, সরাসরি বাগানে গিয়ে লাবিবের জানালার দিকে বোম ছুটতে লাগলো। ঠাস ঠাস শব্দে পুরো ঘর কেঁপে উঠল। ভেতরে জুনাই চমকে বলল, কিরে ভাই, এই বাড়িতে যুদ্ধ শুরু হলো নাকি? এমন করে বোম নিক্ষেপ করছে কে? লাবিব জানালা দিয়ে উঁকি মেরে দেখলো লামিয়া একের পর এক বোম ছুটছে। চোখ লাল হয়ে উঠল লাবিবের। পাশে পড়ে থাকা মোটা বাঁশের কঞ্চি হাতে তুলে নিল। কিরে ভাই, লাঠিতে কি করবি? জিজ্ঞেস করলো জুনায়েদ। গরু পেটাবো। গরু আছে এ বাড়িতে? শুধু গরু না, ছাগল, গাধা, ভেড়াও আছে, দাঁতে দাঁত চেপে বলল লাবিব। দুজনে বাগানের দিকে এগিয়ে যেতে জুনাইদের কল আসলো। তাকে এখনই যেতে হবে, তাই লাবিবের থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে 3জন বান্দর, লামিয়া, মাহির আর তাইবা হাসতে হাসতে পিঠে হাত দিচ্ছে। ঠিক তখনই পেছন থেকে তাইবা দেখলো লাবিব দাঁড়িয়ে, হাতে কঞ্চি। আতঙ্কে মাহিরকে হাত দিয়ে পিঠে থাপ্পড় দিতেই লাবিবকে দেখে ভয় পেয়ে গেল। লাবিব সরে যেতে ইশারা করতে দুজন দ্রুত সরে গেল। লামিয়া টেরি পেল না, হঠাৎ পেছন থেকে কঞ্চির জোরে বাড়ি খেল। ব্যথায় চোখ মুখ বুজে পেছন ফিরতেই দেখলো রাগে ফুঁসতে থাকা লাবিবকে। এত জোরে মারল যে পিঠে কেটে জামা ভিজে গেছে রক্তে। কিন্তু সেটা কেউ খেয়াল করলো না। লাবিব আরো একটা বাড়ি দিতেই লামিয়া দৌড় দিল। লাবিব পেছন থেকে লামিয়াকে ধরে হাত মুচড়ে ধরতেই লামিয়া ব্যথায় কুকড়ে উঠল। লামিয়া উপায় না পেয়ে হাত ছাড়িয়ে লাবিবের হাতে কামড়ে ধরল। তাইবা, মাহির হতভম্ব। তখনই আবির, সাফওয়ান, হামিদা, লামহা, শারমিন, আরিফ, হাফসা আর ফাবিয়া দৌড়ে এলো। দৃশ্য থেকে সবাই থমকে গেল। লাবিব লামিয়াকে মারতে এগোতেই আবির আর সাফওয়ান বাধা দিল, অনেক হয়েছে, ছোট্ট মানুষ একটা ভুল করেছে, তুই বড় হয়েও কেন সবসময় ওর পেছনে লেগে থাকিস? তাইবা হঠাৎ চিৎকার করলো, লামিয়ার পিঠ থেকে রক্ত পড়ছে। সবাই তাকিয়ে রইল অবাক হয়ে। লাবিবের রাগ উড়ে গেল লামিয়ার পিঠে রক্ত দেখে, হতবাক হয়ে গেল। এত জোরে মারতে চায়নি সে, কিন্তু লামিয়া কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। বাকি সবাই মিলে লাবিবকে রুমে নিয়ে এলো। লাবিবের দিকে তাকিয়ে আবির মজা করে বলল, সাফওয়ান, গাড়ি বের করো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সাফওয়ান মিটমিট করে হেসে বলল, হাই হাই, কি বলিস? তাহলে তাড়াতাড়ি চল। লাবিব, তাড়াতাড়ি ওঠ। লাবিব রেগে সাফওয়ান আর আবিরের দিকে তাকালো। তা দেখে আবির বলল, না মানে কামড়ের ইনফেকশন হতে পারে। লাবিব বিরক্ত হয়ে তাকালো, আমার সাথে মজা করছো? সবাই হেসে উঠল। শেষমেশ আবির মলম লাগিয়ে দিল। একে একে সবাই চলে গেল। লাবিব আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষত দেখলো। দাঁত চেপে বলল, জঙ্গলি বিড়াল একটা। বিরক্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তুই জানিস লাবিবের হাতে কত বড় ক্ষত হয়েছে? এভাবে কেউ কামড়েই কাউকে? কপাট রাগ দেখিয়ে বলল, বড় আপা, তুই আমার বন্যা ওই জলহস্তির পক্ষে নিয়ে কথা বলছিস? বিরক্ত হয়ে বলল লামিয়া। না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। তাহলে এত কথা বলছিস কেন? ওরা আমাদের অতিথি, কাউকেই চলে যাবে, আর তুই লাবিবের সাথে সবসময় লেগে থাকিস। অতিথিদের সাথে এমন আচরণ করা উচিত নয়। বড় আপা, তুই আমার রুম থেকে বের হয়ে যা। এসব কেন? তোর কাছ থেকে আমার বিরক্ত লাগছে। নিচ থেকে লতিফা বেগম ডাক দিলেন, হামিদা। হামিদা লামিয়ার দিকে তাকিয়ে চুপচাপ বেরিয়ে গেল। লাল রঙের পাঞ্জাবি, সাদা লুঙ্গি, মাথায় টুপি, মুখ ভর্তি পান চিবোতে চিবোতে দাঁত বের করে হাসি দিয়ে কথা বলছে লোকটি। বয়স প্রায় 45 থেকে 50 হবে। তোমার কি একটাই মাইয়া নেই? লোকটি বলল। না না, আবার 3টা মাইয়া, লতিফা বেগম জবাব দিলেন। তাহলে একটারে ডাকলা কেন? 3টারেই ডেকো দেখি। লতিফা বেগম কিছু না বলে লামিয়া আর লামহাকে ডাকলেন। লামিয়া বিরক্ত হয়ে রুম থেকে বের হলো, হলরুমের দিকে গেল। সাথে লামহা। সামনে হামিদা মাথা নিচু করে হাঁটছিল। এভাবে কচ্ছপের গতিতে হাঁটছিস কেন? লামিয়া বলল, তোরা দুজন মাথায় মোড়া দিয়ে আয় সুন্দর মতো। হামিদা আদেশে বলল,
সাথে সাথে লামহা ওড়না মাথায় দিয়ে নিল, কিন্তু লামিয়া পুরো কুচকে মোড়া না দিয়েই সোজা হলরুমের দিকে এগিয়ে গেল। হামিদা লামহা হতাশ চোখে চাওয়াচাই করে পেছন পেছন গেল। সাফওয়ান আর আবির এইমাত্র বাহিরের থেকে এলো। হলরুমে ঢুকে দেখলো সবাই বসে আছে, বাড়ির কর্তারা বাদে। ভদ্রলোকটিকে দেখে সাফওয়ান পুরো কুচকালো। লাবিব কফি নিতে এসেছিল। এমন সবার গোল হয়ে বসা দেখে এগিয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, এভাবে সবাই বসে আছে কেন? লুবনা বেগম খুশি হয়ে বললেন, ওদের 3 বোনের জন্য সম্বন্ধ এসেছে। লাবিব ছোট চোখ করে সিঁড়ির দিকে তাকালো, দেখলো লামিয়া ধীরে ধীরে করে নেমে আসছে। পিছনে হামিদা আর লামহা চুপচাপ। লাবিব লামিয়ার মুখ দেখেই বলল, বুঝলো কিছু একটা হবে। বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে আবির সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ানের মুখ অন্ধকারে ঢেকে গেছে, তা দেখে লাবিবের হাসি পাচ্ছিল। ঠোঁট চেপে হাসি আটকিয়ে দাঁড়িয়ে রইল। সিঁড়ি থেকে নামতেই সোফায় ধপ করে বসলো লামিয়া। ভদ্রলোক কপাল কুঁচকে তাকাতেই লামিয়া চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। পাশ থেকে লতিফা বেগম ধমকে উঠলেন, লামিয়া, এটা কোনো অসভ্যতা নয়, সুন্দর করে বসো। লামিয়া চুপচাপ হেলান দিয়ে বসে রইল। টেবিল থেকে আপেলের টুকরো নিয়ে চিবোতে লাগলো। লতিফা বেগম দীর্ঘশ্বাস ফেলে হামিদাকে দেখিয়ে বললেন, এটা আমার বড় মেয়ে। তারপর লামহার দিকে ইশারা করে, এটা মেজো। তারপর লামিয়ার দিকে, আর এটা ছোট। ভদ্রমহিলা হামিদা আর লামহার দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ, দুইজন অনেক সুন্দর। ওগুলোইকাই ভালো ঘরের পোলা আছে। 2 ভাই, পোলারা বিদেশ থাকে, বিয়ার পর বিদেশ নিয়ে যাব। সাফওয়ান আর আবিরের মুখ অন্ধকারে ঢেকে গেল। হামিদা লামহা চুপচাপ লামিয়ার দিকে তাকালো। লামিয়া তাদের চোখের ভাষা বুঝে কিলকিল করে হেসে উঠল। ভদ্রলোক চমকে বললেন, এই মাইয়া, তুমি হাসো কেন? টেবিল থেকে আরেকটা আপেল তুলে চিবোতে চিবোতে লামিয়া বলল, যত তাড়াতাড়ি আপদ বিদায় করবেন ততই ভালো। ভদ্রলোক লতিফা বেগমকে বললেন, তোমার এই মাইয়ার লেইকাও পোলা আছে। তা শুনে লামিয়া লাফিয়ে উঠল। লাবিব হালকা হাসলো। মাহির তাইবা মুখ কুচকে রইল। ভদ্রলোক আবার বললেন, যেহেতু ও কালা, তাই হল্লাইকার কালা পোলা আছে একটা। মেলা বড় লোক, কিন্তু গায়ের রং কালা। আগে একটা বউ আসিল, গেছে কা। এমনিতেই তো ছোট মাইয়ার আদব নাই, তার উপর কালা। এটা পোলারে বিয়া করলে সুখে থাকবো। লতিফা বেগম আর চোখে তাকালেন লামিয়ার দিকে। লামিয়া শান্ত চোখে তাকিয়ে রইল লোকটার দিকে। তারপর চোখ ঘুরিয়ে মাহির তাইবাকে ইশারা করলো। তারা বুঝে নিল। লাবিব সবই দেখলো, কিন্তু চুপ করে রইল। আচমকা সোফা থেকে উঠে দাঁড়ালো লামিয়া। ভদ্রলোক ভয় পেয়ে গেল। আর ভয় পাবেন না, আপনি এত ভালো 3টা সম্বন্ধ এনেছেন, একটু মিষ্টিমুখ না করলে হয়? হেসে বলল লামিয়া। মাহির পেছন থেকে শরবত এনে দিল। লামিয়া শরবতের গ্লাস এগিয়ে দিতেই লোকটার নাক ছিটকালো। মুহূর্তেই মাহির ইশারা পেয়ে লোকটাকে চেপে ধরল। টায়ে বেশে করলার শরবত ভরে সব ঢেলে দিল তার গলায়। ভদ্রলোক ছটফট করতে লাগলো। সবাই ভয় পেয়ে গেল। লতিফা বেগম ছুটে গিয়ে তাকে ছাড়িয়ে নিল। আর মাহির লামিয়া তাইবাকে ধমকে দিলেন। ভদ্রলোক কাশতে কাশতে বলল, অসভ্য মাইয়া, তোরা কোনোদিন কোনো ভালো পোলা বিয়া করবে না। তোর যে চেহারা, এই চেহারা কোনো পোলাই নিবে না। বলেই কাশতে কাশতে বেরিয়ে গেল। বাড়ির পেছনে আসতেই ওপর থেকে 1 বালতি আলকাতরা ঢেলে দিল কেউ। লোকটা ভয় পেয়ে লাফিয়ে উঠল। পেছন থেকে সাফওয়ান, আবির, হামিদা, লামহা, মাহির, তাইব, লাবিব সবাই মুখ চেপে হাসলো। লামিয়া শান্ত চোখে বলল, আজ আলকাতরা দিলাম, দ্বিতীয়বার বাড়ির আশেপাশে দেখলে এসিড দিব। লোকটা ভয় পড়ল, আমার ভুল হয়েছে, আমি আর আহম না এই বাড়িতে। অসভ্য মাইয়া ছিল বলে পালিয়ে গেল। লতিফা বেগম রেগে লামিয়ার গালে থাপ্পড় মারলেন। সবাই অবাক। তোর এসব ফালতু কাজে আমি বিরক্ত খুব, আমি আর পারছি না, বিরক্ত আমি, রেগে বললেন লতিফা বেগম। পাশ থেকে রাশেদা বেগম বললেন, মেয়েটার দোষ নাই, কিসব কথা শুনিয়ে গেল লোকটা। লতিফা বেগম চিৎকার করে বললেন, ঠিকই তো বলেছে লোকটা, কি বিয়ে করবে ওকে? না আছে রূপ, না আছে আদব, চোখের সামনে থেকে সরে যা, তোকে জন্ম দেওয়াটাই পাপ হয়েছে আমার, বলে চলে গেলেন। লামিয়া পাকা হাসি হাসল। হামিদা লামহা তার হাত ধরতে গেল। লামিয়া হাত ছাড়াতেই সোজা নিজের রুমে চলে গেল। লাবিব চুপচাপ তাকিয়ে রইল। সাদা জামায় এখনো পিঠে রক্তের দাগ শুকিয়ে আছে। চারিদিকে পিনপতন নীরবতা। দুপুর থেকে বাড়ির কেউ আর হাসেনি, যেন সপ্তাহে নীরবতা নেমে গেছে পুরো বাড়িতে। দিন কেটে রাত নামলো, তবুও কেউ লামিয়ার টিকাটা পর্যন্ত পেল না। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই, লামিয়া বাদে। চারিপাশে পিনপতন নীরবতা। বাড়ির কতরা তাকিয়ে আছে। মাহির, তাইব আর তাইবা মাথা নিচু করে বসে আছে। হামিদ সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমরা এখানে, কিন্তু তোমাদের সর্দার কোথায়? কেউ কোনো উত্তর দিল না। সবাই মাথা নিচু করে বসে রইল। হামিদ সাহেব এবার হামিদার দিকে তাকালেন। হামিদা, কি হয়েছে আম্মা, কোনো সমস্যা হয়েছে? আর লামিয়া কোথায়? হামিদা মাথা তুলে বাবার দিকে তাকালো। এক নজরে বোঝা গেল কিছু একটা ঘটেছে। চুপচাপ খাবার খেয়ে উঠে লামিয়ার রুমের দিকে গেলেন হামিদ সাহেব। সবাই তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলল না। রুমের দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভেতরটা অন্ধকারে আচ্ছন্ন। তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দেখলেন খেতে মুড়ি দিয়ে শুয়ে আছে লামিয়া। ব্রো কুচকে সামনে গিয়ে কয়েকবার ডাক দিলেন, লামিয়া। কোনো সাড়া নেই। খাতা সরাতেই দেখা গেল গালে হাত রেখে ঘুমিয়ে আছে।
গালে হাত দিতেই চমকে উঠলেন। শরীর গরম, জ্বর এসেছে। হালকা ধাক্কা দিতেই পিটপিট করে চোখ খুলল লামিয়া। হালকা হাসি দিয়ে বলল, বাবা তুমি কখন এলে? তোমার জ্বর এসেছে কিভাবে? আর সারাদিন না খেয়ে আছো কেন? আসো, চলো খাবার খাবে। খিদে নেই বাবা। আমার অনেক খিদে লেগেছে। তুমি যদি না খাও আমিও খাবো না। তোমার সাথে একসাথে সবাই খাবো। নিচে সবাই বসে আছে, এসো। বাবার কথা ফেলতে পারল না লামিয়া। আস্তে ধীরে বাবার হাত ধরে হাঁটতে লাগলো। সিঁড়িতে নামার সময় বাবা মেয়েকে দেখে সবার মুখে হাসি ফুটলো। চেয়ারে বসতেই ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেললো লামিয়া। সেটা দেখে লাবিব বুঝলো, কিন্তু কিছু বলল না। লতিফা বেগম খাবার বেড়ে দিতে লাগলেন। হামিদ সাহেব বললেন, লতিফা, খাওয়া শেষে ওকে একটা জ্বরের ওষুধ দিও, অনেক জ্বর এসেছে। জ্বরের কথা শুনে লতিফার সব রাগ গায়েব। কপালে হাত রেখে বললেন, কিভাবে জ্বর এলো বলিসটি কেন? লাবিব, তায়েব, তাইবা, সাফওয়ান, হামিদা, লামহা আর আবির সবার কাছে স্পষ্ট হয়ে গেল কেন জ্বর এসেছে। লাবিব অপরাধী চোখে তাকালো লামিয়ার দিকে, কিন্তু লামিয়া ফিরেও দেখল না। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। সকাল 9টা 30 মিনিট। নাস্তা শেষে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো লামহা। বোরকা পরে হিজাব পরে ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হলো। রিকশার জন্য দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সামনে গাড়ি নিয়ে দাঁড়ালো আবির। চশমা ঠিক করে চোখ কুঁচকে তাকালো লামহা। বাস নামিয়ে আবির বলল, ভার্সিটিতে যাচ্ছ? চলো আমি নামিয়ে দিই। কিছু একটা ভেবে রাজি হলো লামহা। গাড়িতে বসে ব্যাগ থেকে বই বের করে মুখ গুছবে বইয়ে। আবির আর চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, সারাদিন বই মুখ ঢুকিয়ে রাখিস? এত কি পড়িস তুই? শান্ত চোখে একবার আবিরের দিকে তাকালো, আবার নিজের কাছে মন দিল লামহা। আবির বিরক্ত হয়ে গাড়ি ঘুরালো উল্টো পথে। চমকে উঠল লামহা, বলল, আরে এটা তো ভার্সিটির রাস্তা না। কোনো উত্তর দিল না আবির, চালিয়ে যেতে লাগলো। ভয় পেয়ে গেল লামহা, বলল, গাড়ি থামান। একটা নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামালো আবির। চারিপাশে কোনো মানুষ নেই। আতঙ্কিত চোখে তাকিয়ে লামহা বলল, এটা কোথায়? আমাকে কেন নিয়ে এসেছেন? আমাকে ভার্সিটি দিয়ে আসুন প্লিজ। চোখে চোখ রাখলো আবির। লামহার অস্থিরতা বাড়ল। শুক্লা ঢোক গিলে বলল, আবির ভাই, এইভাবে তাকাবেন না, আমার ভয় করছে। আবির বেশ হাসি পাচ্ছিল, কিন্তু থামিয়ে চুপচাপ তাকিয়ে রইল। এই নিরিবিলি জায়গায় আমরা কি করতে এসেছি? তুই আমার কথা শুনিস না, তাই ভেবেছি তোকে এখানেই মেরে নদীতে ভাসিয়ে দেব। অসহায় চোখে তাকালো লামহা। এবার হাসি উঠল আবির। হাসছেন কেন? তোর চেহারা দেখে ভীষণ হাসি পাচ্ছে। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল লামহা। মুচকি হাসলো আবির। তারপর শান্ত কণ্ঠে বলল, আমাকে মিস করেছিলি? শান্ত কথায় চমকে তাকালো লামহা। আপনাকে মিস কেন করব? মনে একবারও পড়েনি আমার কথা? হুম। চুপ করে তাকিয়ে রইল আবির। কিছুক্ষণ পর বলল, কাউকে ভালোবাসিস? কোনো রিলেশনে গিয়েছিলি বা আছিস কোনো রিলেশনে? চোখে চোখ রেখে লামহা বলল, হ্যাঁ একজন আছে, আমি তাকে অনেক ভালোবাসি। কথাটা শুনে শ্বাস নিতে বলল আবির। বুকের ভেতর চিনচিন ব্যথা। ঠোঁট জোড়া টেনে হেসে টেনে বলল, ও। বলে দৃষ্টি সরিয়ে নিল। যাকে এত বছর ভালোবেসে এসেছে, যার জন্য অপেক্ষা করেছে, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। চোখ ঝাপসা হয়ে এলো আবিরের। কান্না চেপে রেখে গাড়ি ঘুরালো ভার্সিটির দিকে। লামহা আবিরের দিকে তাকে চুপচাপ বই মুখ গুজে বসে রইল। কেউ আর কথা বলল না।